হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। বইটির লেখক ইংলিশ ভাষায় লিখেছেন। প্রত্যেক ভাষারই একটি মাধুর্য আছে, তাই এই ইংলিশ থেকে বাংলায় রূপান্তর করার ফলে চলিত বাংলা ভাষা পাবেন না। কিছু ভুলও হতে পারে, ভুলের জন্য মার্জনা করবেন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। Chapter 3. The Vedic Age, Greek Vedic and later Vedic, 1500 to 500 BCE. Harappan culture was followed by another great civilization and culture known as Vedic culture. It is called the Vedic Age as its reconstruction is primarily based on using Vedic texts as sources. However, archaeological sources have also supplemented the texts, though not comprehensively. Indo-Aryans are believed to be the composers of Vedic texts. The term Indo-Aryans is basically a linguistic term and refers to speakers of a subgroup of the Indo-Iranian branch of the Indo-European family of languages. Rig Veda composers describe themselves as Arya, a cultural, ethnic term etymologically derived from meaning to cultivate, literally meaning kinsman or companion. In Sanskrit it means favorably disposed newcomers, and later it implied men of good family, noble. There is still no consensus on the original home of Aryans and different theories are postulated which further continue the debate. The different theories are as follows. হরপ্পা সংস্কৃতির পরে আরেকটি মহান সভ্যতা ও সংস্কৃতি যা বৈদিক সংস্কৃতি নামে পরিচিত। এটিকে বৈদিক যুগ বলা হয় কারণ এর পুনর্গঠন প্রাথমিকভাবে বৈদিক গ্রন্থগুলিকে উৎস হিসাবে ব্যবহার করার উপর ভিত্তি করে। যাই হোক, প্রত্নতাত্ত্বিক সূত্রগুলি ও গ্রন্থগুলির পরিপূরক করেছে, যদিও ব্যাপকভাবে ইন্দো আর্যরা বৈদিক গ্রন্থের রচয়িতা বলে বিশ্বাস করা হয় না। ইন্দো আর্য শব্দটি মূলত একটি ভাষাগত শব্দ এবং এটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো ইরানীয় শাখার একটি উপগোষ্ঠীর বক্তাদের বোঝায়। ঋগ্বেদের রচয়িতারা নিজেদেরকে আর্য হিসেবে বর্ণনা করেছেন, একটি সাংস্কৃতিক জাতিগত শব্দ যা ব্যুৎপত্তিগতভাবে আর থেকে এসেছে, যার অর্থ চাষ করা, আক্ষরিক অর্থে আত্মীয় বা সঙ্গী। সংস্কৃতে এর অর্থ অনুকূলভাবে নিষ্পত্তি করা নতুনদের এবং পরবর্তীতে এটি উত্তম পরিবারের পুরুষদেরকে বোঝায়। সম্ভ্রান্ত আর্যদের আদি বাড়ি নিয়ে এখনও কোন ঐকমত্য নেই এবং বিভিন্ন তত্ত্ব পোস্ট করা হয়েছে যা বিতর্ককে আরও এগিয়ে রাখে। বিভিন্ন তত্ত্ব নিম্নরূপ। European theory. Continent of Europe is the homeland of Aryans. The Indo-Aryans came to India from Eurasia. They were semi-nomadic people and came from the plains of Eastern Europe, especially the area north of Black Sea. On the basis of comparative linguistics of Greek, Latin, German, Gothic, Celtic and Sanskrit, Indo-European family of languages, we find certain structural similarities and cognates, similar related words. For example, the Sanskrit words matri and pitri are similar to the Latin mater and pater. Similarly, Ina of the Hittite, Turkey, language is similar to Indra of the Vedas. Suryas and Maruttash of the Kassite, Mesopotamia, inscriptions are equivalent of the Vedic Surya and Marut. Supported by Sir William Jones, 1786. Giles from Hungary. Schroeder from France. P. Nering from Russia. Morgan from Western Siberia. ইউরোপীয় তত্ত্ব। ইউরোপ মহাদেশ আর্যদের আবাসভূমি। ইন্দো আর্যরা ইউরেশিয়া থেকে ভারতে এসেছিল। তারা আধা যাযাবর মানুষ ছিল এবং পূর্ব ইউরোপের সমভূমি, বিশেষ করে কৃষ্ণ সাগরের উত্তরের এলাকা থেকে এসেছিল। গ্রিক, ল্যাটিন, জার্মান, গথিক, সেল্টিক এবং সংস্কৃত ভাষার ইন্দো ইউরোপীয় পরিবার তুলনামূলক ভাষাতত্ত্বের ভিত্তিতে আমরা কিছু কাঠামোগত মিল এবং সমীকরণ অনুরূপ সম্পর্কিত শব্দ খুঁজে পাই। উদাহরণস্বরূপ, সংস্কৃত শব্দ মাতৃ এবং পিতৃ ল্যাটিন ম্যাটার এবং পিটারের মতো। একইভাবে, হিট্টাইট তুরস্ক ভাষার ইনার বেদের ইন্দ্রের মতো। কাসাইট মেসোপটেমিয়া শিলালিপির সূর্য এবং মারুত্তাস বৈদিক সূর্য এবং মারুতের সমতুল্য। সমর্থন করেন স্যার উইলিয়াম জোন্স, 1786। হাঙ্গেরি থেকে জাইলস, ফ্রান্স থেকে শ্রোডার, রাশিয়া থেকে পি. নেহরিং, পশ্চিম সাইবেরিয়া থেকে মর্গান। Central Asian theory. Central Asia is the homeland of the Aryans. With the Kapur-type study of the Avesta, Iranian text, and the Vedas, one finds striking linguistic relationship between them of not just words but of concepts too. The interchangeability between h and s and incredible consistency in this change is Hepta Hindu, Sapta Sindhu, Ahura, Asura, Heoma, Soma,
Daha, Dasa, further substantiate the claim. Supported by Max Muller from Central Asia. A. Mayer, Hersfeld. Arctic Region Theory. Northern Arctic region is the homeland of Ions, as the Vedas speak about 6 months each of long days and long nights, which happens only in the Arctic region. Supported by Bal Gangadhar Tilak. Tibet Theory. Tibet is the original home of Ions with reference to the Vedas and other Aryan texts. Supported by Swami Dayanand Saraswati. মধ্য এশিয়ার তত্ত্ব। মধ্য এশিয়া আর্যদের জন্মভূমি। আবেস্তা, ইরানি পাঠ এবং বেদের তুলনামূলক অধ্যয়নের সাথে কেউ তাদের মধ্যে কেবল শব্দের নয়, ধারণারও আকর্ষণীয় ভাষাগত সম্পর্ক খুঁজে পায়। এইচ এবং এস এর মধ্যে বিনিময়যোগ্যতা এবং হেপ্ত হিন্দু, সপ্ত সিন্ধু, আহুরা, অসুরা, হাউমা, সোম, দহ, দাসা হিসাবে এই পরিবর্তনে অবিশ্বাস্য সামঞ্জস্যতা দাবিটিকে আরও প্রমাণ করে। মধ্য এশিয়া থেকে ম্যাক্স মুলার, ইমেয়ার, হার্জফেল্ড দ্বারা সমর্থিত আর্কটিক অঞ্চল তত্ত্ব। উত্তর আর্কটিক অঞ্চল হল আর্যদের জন্মভূমি, কারণ বেদে প্রতিটি দীর্ঘ দিন এবং দীর্ঘ রাতের প্রায় 6 মাসের কথা বলা হয়েছে, যা শুধুমাত্র আর্কটিক অঞ্চলে ঘটে। সমর্থিত বাল গঙ্গাধর তিলক। তিব্বত তত্ত্ব। বেদ এবং অন্যান্য আর্য গ্রন্থের রেফারেন্স সহ তিব্বত হল আর্যদের আদি বাসস্থান। সমর্থিত স্বামী দয়ানন্দ সরস্বতী। Indian theory. Indigenous to the subcontinent. There are definite literary evidences in the Vedas that the Aryans regarded the Sapta Sindhu as their original home. Sanskrit, more than any other European language, contains the largest number of original Indo-European vocables. It had greater contact with the parent language of the Aryans than any other European languages. The sacrificial rituals of the Vedic Aryans point to their Indian origin. The geographical data found in the Rig Veda fit in with the geography of Punjab and the neighboring regions. The river hymns in the Rig Veda mention the names of the rivers of the region. The flora and fauna mentioned is mostly similar to the Himalayan region. Supported by Sampurnanandan. A. C. Das from Sapta Sindhu region. Ganganath Jha from Brahmarishi Disa, situated in the confluence of the Ganges and the Yamuna. L.D. Kala from Kashmir. R.B. Pandey from Madhya Pradesh. The dominant and mostly accepted view is that instead of an Aryan invasion, there was a series of Indo-Aryan immigrations and they came to the subcontinent as immigrants. It is also inferred that the earliest Aryans lived in the land of the Sapta Sindhu. Sindhu is the river par excellence of the Aryans, and probably because of their use of horse chariots and superior military technology, they could establish their political dominance in the region. The region was drained by the 7 rivers, viz., the Indus, Sindhu, and its 5 tributaries, namely, the Jhelum, Vetista, Bees, Vipasa, Chenab, Askini, Ravi, Purushni, Satluj, Suchudri, and the Saraswati, modern Ghaggar Hakra, which covered mostly the areas of eastern Afghanistan, Punjab and fringes of western UP. The rare mention of the river Yamuna, twice, and Ganga, only once, is pointer to the fact that Rig Vedic Aryans had not inhabited that region as yet. ভারতীয় তত্ত্ব। উপমহাদেশের আদিবাসী। বেদে নির্দিষ্ট সাহিত্য প্রমাণ রয়েছে যে আর্যরা সপ্ত সিন্ধুকে তাদের আদি বাসস্থান বলে মনে করেছিল। সংস্কৃত অন্য যে কোনো ইউরোপীয় ভাষার চেয়ে বেশি, মূল ইন্দো ইউরোপীয় শব্দের সংখ্যা সবচেয়ে বেশি। অন্য যে কোন ইউরোপীয় ভাষার তুলনায় আর্যদের মূল ভাষার সাথে এর যোগাযোগ বেশি ছিল। বৈদিক আর্যদের বলিদানের আচারগুলি তাদের ভারতীয় উৎসের দিকে নির্দেশ করে। ঋগ্বেদে প্রাপ্ত ভৌগোলিক তথ্য পাঞ্জাব এবং পার্শ্ববর্তী অঞ্চলের ভূগোলের সাথে মানানসই। ঋগ্বেদের নদীস্তত্রে এই অঞ্চলের নদীর নাম উল্লেখ আছে। উল্লিখিত উদ্ভিদ ও প্রাণীর বেশিরভাগ হিমালয় অঞ্চলের সাথে মিল রয়েছে। সমর্থিত সমগ্রানন্দ এবং সপ্ত সিন্ধু অঞ্চল থেকে এসি দাস। ব্রহ্মঋষি দেশ থেকে গঙ্গানাথ ঝা, গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে অবস্থিত। এল. ডি. কাশ্মীর থেকে কালা। মধ্যপ্রদেশের আরবি পাণ্ডে। প্রভাবশালী এবং বেশিরভাগ গৃহীত দৃষ্টিভঙ্গি হল যে আর্য আক্রমণের পরিবর্তে ইন্দো আর্য অভিবাসনের একটি সিরিজ ছিল এর ঘাত এক এবং তারা অভিবাসী হিসাবে উপমহাদেশে এসেছিল। এটিও অনুমান করা হয় যে প্রাচীনতম আর্যরা সপ্ত সিন্ধুর দেশে বাস করত। সিন্ধু হল আর্যদের শ্রেষ্ঠত্বের নদী এবং সম্ভবত ঘোড়ার রথ এবং উচ্চতর সামরিক প্রযুক্তি ব্যবহারের কারণে তারা এই অঞ্চলে তাদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। এই অঞ্চলটি 7টি নদী, যেমন সিন্ধু, সিন্ধু এবং এর 5টি উপনদী, যথা
ঝিলাম, ভাতিস্তা, বিয়াস, বিপাশা, চেনাব, আস্কিনি, রাভি, পুরুষনি, সুতলেজ, সুতদ্রি দ্বারা নিষ্কাশন করা হয়েছিল। এবং সরস্বতী আধুনিক ঘোগদার হাকরা, যা বেশিরভাগই পূর্ব আফগানিস্তান, পাঞ্জাব এবং পশ্চিম ইউপির প্রান্তের এলাকা জুড়ে ছিল। যমুনা দুইবার এবং গঙ্গা শুধু একবার নদীর বিরল উল্লেখে এই বিষয়টির ইঙ্গিত দেয় যে ঋগ্বৈদিক আর্যরা তখনও সেই অঞ্চলে বসবাস করেনি। Greek Vedic culture, 1500 to 1000 BCE, early Vedic civilization. The Vedic corpus is generally divided into early Vedic and later Vedic texts. However, recently, on the basis of internal chronology, more complex classification has been adopted, which divides the Vedic literature as A. Early Vedic literature, Rig Vedic culture, circa 1500 to 1000 BCE, includes the Rig Veda Sanhita and other texts of the family. They are called family books, as their composition is attributed to the families of certain seer poets, such as Vishwamitra, Atri, Gritsamada, Vasishtha and Bharadwaja. B. Later Vedic literature, later Vedic culture, circa 1000 to 500 BCE, includes books 1, 8, 9, and 10 of the Rig Veda Sanhita, the Sanhitas of the Sama Veda, the Yajur and the Atharva Vedas and the Brahmanas, Aranyakas and Upanishads attached to all the four Vedas. ঋগ বৈদিক সংস্কৃতি 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব প্রারম্ভিক বৈদিক সভ্যতা। বৈদিক কর্পাস সাধারণত প্রারম্ভিক বৈদিক এবং পরবর্তী বৈদিক গ্রন্থে বিভক্ত। তবে সম্প্রতি অভ্যন্তরীণ কালানুক্রমের ভিত্তিতে আরও জটিল শ্রেণীবিভাগ গৃহীত হয়েছে, যা বৈদিক সাহিত্যকে এইভাবে ভাগ করে। প্রাথমিক বৈদিক সাহিত্য, ঋগ্বৈদিক সংস্কৃতি, আনুমানিক 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, ঋগ্বেদ সংহিতা এবং পরিবারের অন্যান্য গ্রন্থ অন্তর্ভুক্ত। বিশ্বামিত্র, অত্রি, মৃৎসন্দা, বশিষ্ঠ এবং ভরদ্বাজ প্রভৃতি নির্দিষ্ট দ্রষ্টা কবিদের পরিবারকে দায়ী করা হয় বলে তাদের পারিবারিক বই বলা হয়। পরবর্তী বৈদিক সাহিত্য, পরবর্তী বৈদিক সংস্কৃতি, আনুমানিক 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ, ঋগ্বেদ সংহিতার 1, 8, 9 এবং 10 বই, সামবেদের সংহিতা, যজুর এবং অথর্ববেদ এবং ব্রাহ্মণ, আরণ্যক অন্তর্ভুক্ত এবং উপনিষদ 4টি বেদের সাথে সংযুক্ত। Vedic literature. The word Veda has been derived from the root Ved, which means to know, knowledge. They hold the status of Shruti, which has been heard, and have been transmitted orally for many centuries. Later, they were written down, and the earliest surviving manuscript belongs to the 11th century. There are 4 Vedas and every Veda generally has 4 parts: Sanhita, Brahmana, Aranyaka and Upanishad. The 4 Vedas are Rig Veda. The Rig Veda is a collection of 1028 hymns, divided into 10 mandals books. They are the earliest compositions and hence, they depict the life of the early Vedic people in India. Recently, the Rig Veda has been included by the UNESCO in the list of literature signifying World Human Heritage. Earliest mandals, i.e., 2 to 7, are called family books as they are ascribed to particular families of seers, rishis. Mandal 8 mostly relate to Kamva's family. Mandal 9 compilation of Soma hymns. Mandal 1 and 10 are later additions and contain the Purusa Shukta, which explains the 4 Varnas. The priests related to the Rig Veda are Kotri or Motri, and the Apveda of the Rig Veda is the Ayurveda. Only surviving recension of the Rig Veda is the Shakala Shakha. Sama Veda. The Sama Veda is the collection of verses mostly taken from the Rig Veda, but arranged in a poetic form to facilitate singing. It is a collection of 1810 melodies, and also contains the famous Drupada Raga, later sung by Tansen. The Apveda of the Sama Veda is the Gandharva Veda. Recensions, Shakhas, of the Sama Veda are Kothama, Jaimaniya, Talavikara, and Ranayaniya. Yajur Veda. The Yajur Veda deals with the procedure for the performance of sacrifices. The texts are further divided into Shukla Yajur Veda, White Yajur Veda, Vijasaneya, contains only the mantras. It contains the Madhyandina and Kamva recensions. Krishna Yajur Veda, Black Yajur Veda, contains both mantras and prose explanations, commentary. It contains the Kathaka, Matrayani, Taittiriya and Kapisthala recensions. The Apveda of the Yajur Veda is the Dhanur Veda. Atharva Veda. The Atharva Veda is a collection of magic spells and charms to ward off the evil spirits and diseases.
It is the last Veda and is considered a non-Aryan work divided into 20 kandas, books, with 711 hymns. It contains the Gopatha Brahmana. The Shaunaka and Paikpalada are the recensions of the Atharva Veda. The Upveda of the Atharva Veda is the Shilpa Veda. বৈদিক সাহিত্য। বেদ শব্দটি ভিদ মূল থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ জানা, জ্ঞান করা। তারা শ্রুতির মর্যাদা ধারণ করে, যা শোনা গেছে এবং বহু শতাব্দী ধরে মৌখিকভাবে প্রেরণ করা হয়েছে। পরে সেগুলি লিখে রাখা হয়েছিল এবং প্রাচীনতম টিকে থাকা পাণ্ডুলিপিটি 11 শতকের অন্তর্গত। 4টি বেদ আছে এবং প্রতিটি বেদে সাধারণত 4টি অংশ থাকে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। 4টি বেদ হল ঋগ্বেদ। ঋগ্বেদ হল 1028টি স্তোত্রের একটি সংগ্রহ, যা 10টি মণ্ডলে বই বিভক্ত। এগুলি প্রাচীনতম রচনা এবং তাই এগুলি ভারতের আদি বৈদিক লোকদের জীবনকে চিত্রিত করে। সম্প্রতি ঋগ্বেদকে ইউনেস্কো বিশ্ব মানব ঐতিহ্যের সাহিত্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। প্রাচীনতম মণ্ডলগুলি অর্থাৎ 2 থেকে 7কে পারিবারিক বই বলা হয় কারণ সেগুলি দ্রষ্টা ঋষিদের নির্দিষ্ট পরিবারের জন্য দায়ী। মণ্ডল অষ্টম বেশিরভাগই কানভার পরিবারের সাথে সম্পর্কিত। মণ্ডল 9 সোম স্তোত্রের সংকলন। মণ্ডল 1 এবং 10 পরবর্তী সংযোজন এবং এতে পুরুষ সূক্ত রয়েছে যা 4টি বর্ণের ব্যাখ্যা করে। ঋগ্বেদের সাথে সম্পর্কিত পুরোহিতরা হলেন কোটরি বা মোটরি এবং ঋগ্বেদের উপবেদ হল আয়ুর্বেদ। ঋগ্বেদের একমাত্র টিকে থাকা পুনর্বিবেচনা হল সাকাল শাখা। সামবেদ। সামবেদ হল শ্লোকের সংগ্রহ যা বেশিরভাগই ঋগ্বেদ থেকে নেওয়া, কিন্তু গান গাওয়ার সুবিধার্থে কাব্যিক আকারে সাজানো হয়েছে। এটি 1810টি সুরের সংকলন এবং এতে বিখ্যাত ধ্রুপদ রাগও রয়েছে, যা পরে তানসেনের গাওয়া। সামবেদের উপবেদ হল গন্ধর্ববেদ। সামবেদের রিসেনশন শাখা হল কৌথুমা, জৈমিনীয়, তালাভাকর এবং রনায়নিয়া। যজুর্বেদ। যজুর্বেদ যজ্ঞের কার্য সম্পাদনের পদ্ধতির সাথে সম্পর্কিত। পাঠ্যগুলি আরও বিভক্ত: শুক্লা যজুর্বেদ, শ্বেত যজুর্বেদ, বোজাসনেয়া, শুধুমাত্র মন্ত্র রয়েছে। এতে মধ্যান্দিনা ও কানব সংকলন রয়েছে। কৃষ্ণ যজুর্বেদ, কালো যজুর্বেদ, মন্ত্র এবং গদ্যের ব্যাখ্যা, ভাষ্য উভয়ই রয়েছে। এতে কথক, মৈত্রায়ণী, তৈত্তিরীয় এবং কপিষ্ঠলা সংকলন রয়েছে। যজুর্বেদের উপবেদ হল ধনুর্বেদ। অথর্ববেদ। অথর্ববেদ হল অশুভ আত্মা এবং রোগ থেকে রক্ষা করার জন্য জাদুমন্ত্র এবং মন্ত্রগুলির একটি সংগ্রহ। এটি শেষ বেদ এবং 711টি স্তোত্র সহ 20টি কাণ্ডে বই বিভক্ত একটি অনার্য রচনা বলে বিবেচিত হয়। এতে গোপথ ব্রাহ্মণ রয়েছে। শৌনক এবং পাইপ্পলদা হল অথর্ববেদের পুনঃপ্রবর্তন। অথর্ববেদের উপবেদ হল শিল্পবেদ। Brahmanas. The Brahmanas describe the rules for the performance of sacrificial ceremonies. They, however, explain the hymns of the Vedas in an orthodox manner. Each Veda has several Brahmanas attached to it. The most important Brahmana is the Satpatha Brahmana, which is attached to the Yajur Veda and is the most exhaustive. It recommends 100 sacred paths. Aranyakas. Aranyakas are called the forest books, as they were written mainly by hermits living in the jungles for their pupils. They deal with mysticism and philosophy and oppose sacrifice. They emphasize meditation and are considered to be the concluding portion of the Brahmanas, and interpret rituals in a philosophical way. Upanishads. The literal meaning of Upanishad is to sit near someone. There are 108 Upanishads, of which 13 are the most prominent. The Upanishads dwell on the Atman and Brahman and focus a lot on the philosophy about life, universe, self, body, sacrifice, etc. They emphasize that the knowledge of the self or Atman should be acquired and that the relation of the Atman with the Brahman should be properly understood. The Mandukyopanishad, Satyamev Jayate, is the largest of all Upanishads. The Chandogya Upanishad clearly refers to the first 3 ashrams and discusses the types of marriage, mainly 2. Anuloma marriage, the marriage of a man in his own varna or below his varna. It is the most accepted and common form of marriage in the society. Pratiloma marriage, the marriage of a girl, woman in a varna lower than her own, deemed rare and not sanctioned by the Vedas. Vedanta. Vedanta literally signifies the end of the Vedas, as they reveal the final aim of the Vedas. They condemn sacrifices and ceremonies and denote the last phase of the Vedic period. ব্রাহ্মণ।
ব্রাহ্মণরা যজ্ঞ অনুষ্ঠান সম্পাদনের নিয়ম বর্ণনা করে। তারা অবশ্য বেদের স্তোত্রগুলিকে গোড়া পদ্ধতিতে ব্যাখ্যা করে। প্রতিটি বেদে একাধিক ব্রাহ্মণ যুক্ত আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ হল শতপথ ব্রাহ্মণ, যা যজুর্বেদের সাথে সংযুক্ত এবং সবচেয়ে পরিপূর্ণ। এটি 100 পবিত্র পথ সুপারিশ করে। আরণ্যকগুলিকে বন-বই বলা হয় কারণ এগুলি মূলত জঙ্গলে বসবাসকারী সন্ন্যাসীরা তাদের ছাত্রদের জন্য লিখেছিলেন। তারা রহস্যবাদ এবং দর্শনের সাথে মোকাবিলা করে এবং ত্যাগের বিরোধিতা করে। তারা ধ্যানের উপর জোর দেয় এবং ব্রাহ্মণদের সমাপ্তি অংশ হিসাবে বিবেচিত হয় এবং দার্শনিক উপায়ে আচারের ব্যাখ্যা করে। উপনিষদ এর আভিধানিক অর্থ কারো কাছে বসা। 108টি উপনিষদ রয়েছে, যার মধ্যে 13টি সবচেয়ে বিশিষ্ট। উপনিষদগুলি আত্মা এবং ব্রাহ্মণ এর উপর বাস করে এবং জীবন, মহাবিশ্ব, আত্ম, দেহ, ত্যাগ ইত্যাদি সম্পর্কে দর্শনের উপর অনেক বেশি ফোকাস করে। তারা জোর দেয় যে আত্ম বা আত্মার জ্ঞান অর্জন করা উচিত এবং এর সম্পর্ক ব্রহ্মের সাথে আত্মাকে সঠিকভাবে বুঝতে হবে। মান্ডুকোপনিষদ, সত্যমেব জয়তে, সমস্ত উপনিষদের মধ্যে বৃহত্তম। ছান্দোগ্য উপনিষদ স্পষ্টভাবে প্রথম 3টি আশ্রমের কথা উল্লেখ করে এবং বিবাহের প্রকার প্রধানত 2টি আলোচনা করে। অনুলোম বিবাহ, একজন পুরুষের নিজের বর্ণে বা তার বর্ণের নিচের বিবাহ। এটি সমাজে সবচেয়ে স্বীকৃত এবং সাধারণ বিবাহ। প্রতিলোমা বিবাহ, একটি মহিলাকে তার নিজের থেকে কম বর্ণে বিয়ে করা, যা বিরল বলে বিবেচিত এবং বেদ দ্বারা অনুমোদিত নয়। বেদান্ত আক্ষরিক অর্থে বেদের শেষ বোঝায়, কারণ তারা বেদের চূড়ান্ত লক্ষ্য প্রকাশ করে। তারা বলিদান ও অনুষ্ঠানের নিন্দা করে এবং বৈদিক যুগের শেষ পর্যায়কে নির্দেশ করে। Vedanga. The word Vedanga means the limbs of the Vedas. They are the supplementary texts that aid in the proper recitation and understanding of the Vedas. However, these do not qualify as Shruti as they are considered of human origin, not revealed by the gods, and are written in the form of sutras. Sutras are very short condensed statements that are used to express varied ideas. There are 6 sutras which are 1. Siksha, phonetics. 2. Kalp, ritualistic science. 3. Jyotisha, astronomy. 4. Vyakaran, grammar. 5. Nirukta, etymology. 6. Chanda, metrics. The Kalpasutra is further divided into A. Shrota Sutra, concerned with Vedic sacrifices that require 3 or more fires. B. Grihya Sutra, concerned with comparatively simpler domestic sacrifices, which require only 1 fire. It includes rituals pertaining to crucial life stages, sanskaras, such as upanayana, initiation, vivaha, marriage, and antyeshti, funerary practices. C. Dharma Sutra, concerned with the rituals dharma. Puranas. The word Puranas literally means old. They were the religious sectarian literature of later times, around 4th-6th centuries, which had a well-defined perception of the past traditions. They reflect the Brahmanical social and religious values and also shed light on the emergence and development of Hindu religious practices. The Puranas generally discuss 5 topics in the time span of 4 ages, yugas, Satya, Treta, Dwapara and Kali. 1. Sarga deals with the creation of the world. 2. Pratisarga, recreation. 3. Manyantaras, periods of the various manas. 4. Vamsha, genealogies of the gods and rishis. 5. Vamshanucharita, texts relating to royal dynasties, both the Suryavanshis, who claimed their descent from the sun, and Chandravanshis, who claimed their descent from the moon. Traditionally, the Puranas are considered to be composed by Vyasa, and it is commonly accepted that the 4 yugas make up a Mahayuga, that 1000 Mahayugas make a Kalp, that and every Kalpa is further divided into 14 Manvantaras which are presided over by a specific Manu. Each yuga is periodically destroyed and again, the recreation of world occurs with the cyclical decline and revival of Dharma. The Puranas are further divided into 18 Mahapuranas, great Puranas such as Brahma, Vishnu, Narada, Bhagavata, Padma, Garuda, Varaha, Matsya, Kurma, Linga, Shiva, Skanda, Agni, Vamana, etc., and numerous Upapuranas, secondary Puranas. Some Puranas such as the Brahma, Matsya, Harivamsha, Vishnu, Brahmana and Vayu provide useful information on historical dynasties of Haryankas, Shishunagas, Nandas, Mauryas, Shungas, till the Guptas.
They also contain detailed accounts of historical geography such as mountains, rivers, etc. বেদাঙ্গ বেদাঙ্গ শব্দের অর্থ বেদের অঙ্গ। এগুলি হল পরিপূরক গ্রন্থ যা বেদের সঠিক আবৃত্তি এবং বোঝার ক্ষেত্রে সাহায্য করে। যাই হোক, এগুলি শ্রুতি হিসাবে যোগ্য নয় কারণ এগুলিকে মানব উৎপত্তি বলে মনে করা হয়, দেবতাদের দ্বারা প্রকাশ করা হয়নি এবং সূত্রের আকারে লেখা। সূত্রগুলি খুব সংক্ষিপ্ত ঘনীভূত বিবৃতি যা বিভিন্ন ধারণা প্রকাশ করতে ব্যবহৃত হয়। 6টি সূত্র রয়েছে যা হল: 1. শিক্ষা ধ্বনিতত্ত্ব, 2. কল্প আচারিক বিজ্ঞান, 3. জ্যোতিষ জ্যোতির্বিদ্যা, 4. ব্যাকরণ, 5. নিরুক্ত ব্যুৎপত্তি, 6. ছন্দা মেট্রিক্স। কল্পসূত্র আরও বিভক্ত: ক. শ্রৌতসূত্র বৈদিক বলির সাথে সম্পর্কিত যার জন্য 3 বা ততোধিক আগুনের প্রয়োজন হয়। খ. গৃহসূত্র তুলনামূলকভাবে সহজ গার্হস্থ্য বলির সাথে সম্পর্কিত যার জন্য শুধুমাত্র একটি আগুন প্রয়োজন। এতে জীবনের পর্যায় সংস্কার যেমন উপনয়ন, দীক্ষা, বিবাহ এবং অন্ত্যেষ্টি অনুশীলন সম্পর্কিত আচার অন্তর্ভুক্ত রয়েছে। গো. ধর্মসূত্র আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। পুরাণ শব্দের আক্ষরিক অর্থ পুরাতন। এগুলি ছিল পরবর্তী সময়ের 4th-6th শতাব্দীর কাছাকাছি ধর্মীয় সাম্প্রদায়িক সাহিত্য যা অতীত ঐতিহ্যের একটি সুনির্দিষ্ট উপলব্ধি ছিল। তারা ব্রাহ্মণ্যবাদী সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে প্রতিফলিত করে এবং হিন্দু ধর্মীয় অনুশীলনের উত্থান ও বিকাশের উপরও আলোকপাত করে। পুরাণ সাধারণত 4টি যুগের সত্য, ত্রেতা, দ্বাপর এবং কালী সময়কালের 5টি বিষয় নিয়ে আলোচনা করে। 1. সার্গা জগতের সৃষ্টি নিয়ে কাজ করে। 2. প্রতিসর্গ বিনোদন। 3. মান্যতারাস বিভিন্ন মানুষের সময়কাল। 4. বংশ দেবতা ও ঋষিদের বংশ পরিচয়। 5. বংশানুচরিতা রাজকীয় রাজবংশ সম্পর্কিত পাঠ্য, উভয় সূর্যবংশী যারা সূর্য থেকে তাদের বংশধর দাবি করেছিল এবং চন্দ্রবংশী যারা চাঁদ থেকে তাদের বংশধর বলে দাবি করেছিল। ঐতিহ্যগতভাবে পুরাণগুলি ব্যাস দ্বারা রচিত বলে মনে করা হয় এবং এটি সাধারণত গৃহীত হয় যে 4টি যুগ একটি মহাযুগ তৈরি করে, যে 1000 মহাযুগ একটি কল্প তৈরি করে এবং প্রতিটি কল্পকে আরও 14টি মন্বন্তরে বিভক্ত করা হয় যার সভাপতিত্ব একটি নির্দিষ্ট মনু। প্রতিটি যুগ পর্যায়ক্রমে ধ্বংস হয় এবং আবার ধর্মের চক্রাকার অবক্ষয় এবং পুনরুজ্জীবনের সাথে জগতের বিনোদন ঘটে। পুরাণগুলিকে আরও 18টি মহাপুরাণে বিভক্ত করা হয়েছে। মহান পুরাণ যেমন ব্রহ্মা, বিষ্ণু, নারদ, ভাগবত, পদ্ম, গরুড়, বরাহ, মৎস্য, কুর্ম, লিঙ্গ, শিব, স্কন্দ, অগ্নি, বামন ইত্যাদি এবং অসংখ্য উপপুরাণ সেকেন্ডারি পুরাণ। শেষের ফার্স্ট ব্র্যাকেট কিছু পুরাণ যেমন ব্রহ্মা, মৎস্য, হরিবংশ, বিষ্ণু, ব্রহ্মাণ্ড এবং বায়ু ঐতিহাসিক রাজবংশের হরিয়াঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, গুপ্ত পর্যন্ত সম্পর্কে দরকারি তথ্য প্রদান করে। এগুলিতে পাহাড়, নদী ইত্যাদির মতো ঐতিহাসিক ভূগোলের বিস্তারিত বিবরণ রয়েছে। Dharamshastra. Dharmashastra are the Sanskrit texts dealing specifically with dharma, code of conduct that conceptually signifies a righteous moral law, which is in consonance with the universal natural law. Dharma also refers to the fulfillment of purusharthas, life goals, such as dharma, righteous conduct, artha, material well-being, kama, sensual pleasure, and moksha, liberation from the cycle of life and death. The Dharmashastras are further subdivided into Dharmasutras, composed during circa 600 to 300 BCE, and Smritis, composed during circa 200 BCE to 900 CE. They recognize 3 sources of dharma, namely, the Vedas, Shruti, Smriti, that which is remembered, texts and Shistachara, good mannerisms and practices of decent cultured people. A person's dharma was dependent on many factors such as gender, marital status, varna and ashram. Out of the 4 varnas, 3 varnas, i.e. Brahmanas, Kshatriyas and Vaishyas were considered Dvija, twice born, as they had the right to the sacred thread ceremony considered akin to second birth, while the Shudras were burdened with many civil disabilities. The 4 ashrams dividing the life of a Dvija male were: a. Brahmacharya, celibate studenthood. b. Grihastha, household caretaker. c. Vanaprastha, partial renunciation. d. Sannyasa, complete renunciation.
It should be noted that the different ashram stages were not followed rhetorically by all, and it was not even applicable to women or Shudras. Epics. The two Sanskrit epics, the Mahabharata and the Ramayana, are part of both oral and written traditional history. The link between the Puranas and the epics is that the heroes and clans who are the actors in the epics are the descendants of Menas progeny. The two epics were clearly aware of each other, as the Mahabharata has a section called Ramopakhyana, detailing the story of Rama, and the Ramayana mentions the Kurus in Hastinapur but does not mention the Mahabharata war. ধর্মশাস্ত্র ধর্মশাস্ত্র হল সংস্কৃত গ্রন্থ যা ধর্মের সাথে বিশেষভাবে কাজ করে, আচরণবিধি যা ধারণাগতভাবে একটি ধার্মিক নৈতিক আইনকে নির্দেশ করে, যা সর্বজনীন প্রাকৃতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। ধর্ম পুরুষার্থ, জীবনের লক্ষ্য, যেমন ধর্ম, ধার্মিক আচরণ, অর্থ, বস্তুগত কল্যাণ, কাম, ইন্দ্রিয় সুখ, এবং মোক্ষ, জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি, এর পরিপূর্ণতাকেও নির্দেশ করে। ধর্মশাস্ত্রগুলিকে আরও উপবিভক্ত করা হয়েছে ধর্মসূত্রে, খ্রিস্টপূর্ব 600 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দে রচিত, এবং স্মৃতি সি 200 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টপূর্বাব্দে রচিত। তারা ধর্মের তিনটি উৎসকে স্বীকৃতি দেয়, যথা বেদ, শ্রুতি, স্মৃতি, যা মনে রাখা হয়, গ্রন্থ এবং শিষ্টাচার, শালীন সংস্কৃতিবান ব্যক্তিদের ভালো আচরণ এবং অনুশীলন। একজন ব্যক্তির ধর্ম লিঙ্গ, বৈবাহিক অবস্থা, বর্ণ এবং আশ্রমের মতো অনেক কারণের উপর নির্ভরশীল ছিল। চারটি বর্ণের মধ্যে তিনটি বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যকে দ্বিজ হিসাবে বিবেচনা করা হতো। দুইবার জন্ম হয়েছিল, কারণ তাদের দ্বিতীয় জন্মের অনুরূপ পবিত্র থ্রেড অনুষ্ঠানের অধিকার ছিল, যখন শূদ্ররা অনেক নাগরিক অক্ষমতার বোঝা ছিল। দ্বিজ পুরুষের জীবনকে বিভক্তকারী চারটি আশ্রম ছিল: ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য ছাত্রত্ব, বি গৃহস্থ, গৃহস্থালির তত্ত্বাবধায়ক, সি বানপ্রস্থ, আংশিক ত্যাগ, ডি সন্ন্যাস, সম্পূর্ণ ত্যাগ। এটা উল্লেখ করা উচিত যে বিভিন্ন আশ্রমের পর্যায়গুলি সকলের দ্বারা অলঙ্কৃতভাবে অনুসরণ করা হয়নি এবং এটি এমনকি নারী বা শূদ্রদের ক্ষেত্রেও প্রযোজ্য নয়। মহাকাব্য। দুটি সংস্কৃত মহাকাব্য, মহাভারত এবং রামায়ণ, মৌখিক এবং লিখিত উভয় ঐতিহ্যগত ইতিহাসের অংশ। পুরাণ এবং মহাকাব্যের মধ্যে যোগসূত্র হল যে নায়ক এবং গোষ্ঠী যারা মহাকাব্যের অভিনেতা তারা মনুর বংশধর। দুটি মহাকাব্য একে অপরের সম্পর্কে স্পষ্টভাবে সচেতন ছিল, কারণ মহাভারতে রামোপাখ্যান নামে একটি বিভাগ রয়েছে, যেখানে রামের গল্পের বিশদ বিবরণ রয়েছে, এবং রামায়ণে কুরু এবং হস্তিনাপুরের উল্লেখ রয়েছে, কিন্তু মহাভারতের যুদ্ধের উল্লেখ নেই। Mahabharata war, roughly composed between c. 400 BCE to 400 CE. B. The Mahabharata is said to be composed by Ved Vyasa and consist of 18 powers, books, and has around 1 lakh verses. It is considerably longer than Ramayana. C. Traditionally, the war is believed to have happened in the Dwapara Yuga. But, historians consider the events and social character of the Mahabharata corresponding to an earlier stage of development than the Ramayana, as the Mahabharata setting pertains to the Indo-Gangetic Divide and Upper Ganga Valley. Ramayana, roughly composed between c. 400 BCE to 300 CE. B. Ramayana is considered as the Adi Kavya, first conscious poetry, composed by Valmiki, and it consists of 7 kandas, books, having around 24,000 verses. It is much shorter than the Mahabharata, despite later additions. C. Traditionally, it is considered that Rama lived in the Treta Yuga, i.e. earlier than the Mahabharata. Since the setting of Ramayana shifted eastwards to the middle Ganga Valley, and the language of the Ramayana is more polished and its concepts are more closely related to later societies, historians consider it of a later stage than the Mahabharata. Varied aspects of Rig Vedic culture. Based on the inferences drawn from different Rig Vedic hymns, the political, social and economic aspects of Rig Vedic life are as discussed further. মহাভারতের যুদ্ধ মোটামুটি গোয়ের মধ্যে রচিত, 400 খ্রিস্টপূর্ব থেকে 400 খ্রিস্টাব্দ। বি মহাভারত বেদ ব্যাস দ্বারা রচিত এবং 18টি পর্ব, বই নিয়ে গঠিত এবং প্রায় 1 লক্ষ শ্লোক রয়েছে বলে জানা যায়। এটি রামায়ণের চেয়েও দীর্ঘ। ঐতিহ্যগতভাবে যুদ্ধটি দাপর যুগে হয়েছিল বলে মনে করা হয়, কিন্তু ইতিহাসবিদরা মহাভারতের ঘটনা ও সামাজিক চরিত্রকে রামায়ণের চেয়ে উন্নয়নের পূর্ববর্তী পর্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন, কারণ মহাভারত সেটিং ইন্দো গাঙ্গেটিক বিভাজন এবং উচ্চ গঙ্গা উপত্যকার সাথে সম্পর্কিত।
রামায়ণ মোটামুটি এর মধ্যে রচিত, 400 খ্রিস্টপূর্ব থেকে 300 খ্রিস্টাব্দ। রামায়ণকে আদি কাব্য, প্রথম সচেতন কাব্য হিসাবে বিবেচনা করা হয়, যা বাল্মীকি দ্বারা রচিত এবং এতে প্রায় 24,000 শ্লোক সহ 7টি কাণ্ড বই রয়েছে। পরবর্তী সংযোজন সত্ত্বেও এটি মহাভারতের তুলনায় অনেক ছোট। ঐতিহ্যগতভাবে মনে করা হয় যে রাম ত্রেতাযুগে, অর্থাৎ মহাভারতের আগে বাস করতেন। যেহেতু রামায়ণের বিন্যাস পূর্বদিকে মধ্য গঙ্গা উপত্যকায় স্থানান্তরিত হয়েছে এবং রামায়ণের ভাষা আরও মসৃণ এবং এর ধারণাগুলি পরবর্তী সমাজের সাথে আরও ঘনিষ্ঠভাবে জড়িত, তাই ঐতিহাসিকরা এটিকে মহাভারতের চেয়ে পরবর্তী পর্যায়ে বিবেচনা করেন। বৈদিক সংস্কৃতির বিভিন্ন দিক। বিভিন্ন ঋগ্বেদিক স্তোত্র থেকে প্রাপ্ত অনুমানের উপর ভিত্তি করে ঋগ্বেদিক জীবনের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দিকগুলি আরও আলোচনা করা হয়েছে। Political life of Rig-Vedic Aryans. Rig-Vedic society was a tribal society and its people lived a semi-nomadic life. Aryan tribes were called Janas. Their chief, Rajan, was known as the Gopati or Gopa, protector of cows, and the chief queen was called the Mahisi. The Janas often had conflicts with the Panis, who used to hide the cattle of Aryans in the forest and were thus deemed the enemies of Aryans. In order to get their cattle back, the Vedic god, Indra, was invoked in many battles known as Gavishti, Gaveshana, Goshu or Gavyat. To search for cows were fought between the Aryans and the Panis. The main function of the Rajan was thus to protect the Jana and cattle from the enemies along with offering prayers to gods on behalf of the Jana. Certain aspects related to polity and administration. The society's political structure was somewhat similar to the monarchical form, but the Gopati's office was not hereditary and he was selected from among the clansmen and was perhaps elected by the assembly called Samiti. Some important tribal assemblies of this period were Sabha, smaller body meant for elites, exclusive body. Samiti, broad-based folk assembly, presided over by the Rajan. Vidatha, tribal assembly with diverse functions. Gana, assembly or troop. Some of the important functionaries of Rig-Vedic societies were Purohit priest. The Purohit assisted and advised the chief on various matters. In exchange for their ritualistic services, the priests received dana, gifts, and dakshina, sacrificial offering. Senani, chief of army. Gramini, leader of the village and fighting unit. Rajapati, officer who controlled the territory. It is pertinent to note that there is no mention of any officer for administering justice, though Rig-Vedic society was not an ideal society as there were cases of theft and burglary. Similarly, there is no evidence of tax collecting officers and it perhaps seems that the people offered to the chief a voluntary contribution called Bali. Vedic society was militaristic and military technique was much advanced as they possessed chariots driven by horses. The Rig-Vedic charioteers used varma, coats of mail, and shipra, sironistra, helmets, and went to combat equipped with assi, swords, hans, arrows, and ilianas, bows. The Sena was not a permanent fighting group and consisted of able-bodied tribesmen who were mobilized at the time of the wars and later, the king redistributed the tributes and booty collected from war among them. The Aryans were engaged in two types of battles. With pre-Aryans, probably referred to them as dasas, dasyas. Amongst themselves, there have been mentions of two such battles. A battle occurred between a Bharat king Divodasa, winner, and Dasa ruler Shambhara. The Battle of 10 Kings, Dasharajna, this was fought between the Bharat chief Sudas, grandson of Divodasa, winner, on one side, and 10 other tribes including the famous 5 tribes, Panch Jana, namely, the Yadu, Turvisha, Puru, Anu and Drahu on the banks of the river Porashni, Ravi. Later, the Bharats joined hands with the Purus to form the Kuru tribe who further allied with Panchalas and established their control over the upper Ganga valley. ঋগ্বেদিক আর্যদের রাজনৈতিক জীবন। ঋগ্বৈদিক সমাজ ছিল একটি উপজাতীয় সমাজ এবং এর লোকেরা আধা যাযাবর জীবনযাপন করত। আর্য উপজাতিদের জন বলা হতো। তাদের প্রধান রাজন গোপতি বা গোপা, গরু রক্ষাকারী, নামে পরিচিত ছিল এবং প্রধান রানীকে মহিষী বলা হতো। জনদের প্রায়ই পানির সাথে বিরোধ ছিল, যারা আর্যদের গবাদি পশুকে বনে লুকিয়ে রাখত এবং এইভাবে তাদের আর্যদের শত্রু বলে মনে করা হতো। তাদের গবাদি পশু ফিরে পাওয়ার জন্য বৈদিক ঈশ্বর ইন্দ্রকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আর্য ও পানীদের মধ্যে গাভিস্তি, গভেষণ,
পশু বা গোব্যত গরু খোঁজার জন্য নামে পরিচিত অনেক যুদ্ধ হয়েছিল। এইভাবে রাজনের প্রধান কাজ ছিল যান ও গবাদি পশুদের শত্রুদের হাত থেকে রক্ষা করা এবং জনতার পক্ষে দেবতাদের প্রার্থনা করা। রাজনীতি ও প্রশাসনের সাথে সম্পর্কিত কিছু দিক। সমাজের রাজনৈতিক কাঠামো কিছুটা রাজতন্ত্রের অনুরূপ ছিল, কিন্তু গোপতির পদটি বংশগত ছিল না এবং তিনি বংশের পুরুষদের মধ্য থেকে নির্বাচিত হয়েছিলেন এবং সম্ভবত সমিতি নামক সমাবেশ দ্বারা নির্বাচিত হয়েছিলেন। এই সময়ের কিছু গুরুত্বপূর্ণ উপজাতীয় সমাবেশগুলি ছিল: সভা, ছোট বডি অভিজাতদের জন্য একচেটিয়া সংস্থা; সমিতি, রাজনের সভাপতিত্বে ব্যাপক ভিত্তিক লোকসভা; বিদাথা, বিভিন্ন কার্যাবলী সহ উপজাতীয় সমাবেশ; গণ সমাবেশ বা সৈন্যদল। ঋগ্বৈদিক সমাজের কিছু গুরুত্বপূর্ণ কর্মী ছিলেন: পুরোহিত বিভিন্ন বিষয়ে প্রধানকে সহায়তা ও পরামর্শ দিতেন। তাদের ধর্মীয় সেবার বিনিময়ে পুরোহিতরা দানা, উপহার এবং দক্ষিণা, বলিদান পেতেন। সেনা প্রধান; গ্রামের নেতা এবং যুদ্ধ ইউনিট; ব্রজপতি, আধিকারিক যিনি অঞ্চল নিয়ন্ত্রণ করেছিলেন। এটি লক্ষণীয় যে এখানে বিচার পরিচালনার জন্য কোনো কর্মকর্তার উল্লেখ নেই, যদিও ঋগ্বৈদিক সমাজ একটি আদর্শ সমাজ ছিল না কারণ সেখানে চুরি এবং ডাকাতির ঘটনা ছিল। একইভাবে কর সংগ্রহকারী কর্মকর্তাদের কোন প্রমাণ নেই এবং সম্ভবত মনে হচ্ছে লোকেরা প্রধানকে বালি নামক একটি স্বেচ্ছায় অবদানের প্রস্তাব দিয়েছিল। বৈদিক সমাজ ছিল সামরিকবাদী এবং সামরিক কৌশল অনেক উন্নত ছিল কারণ তাদের কাছে ঘোড়া চালিত রথ ছিল। ঋগ্বৈদিক সারথীরা বর্মা, মেলের কোট এবং শিপ্রা শিরস্ত্রাণ ব্যবহার করতেন এবং আশি, তলোয়ার, হান্স, তীর এবং ইলহিয়ানাস ধনুক দিয়ে সজ্জিত যুদ্ধে যেতেন। সেনা একটি স্থায়ী যোদ্ধা গোষ্ঠী ছিল না এবং এতে দক্ষ দেহের উপজাতিদের অন্তর্ভুক্ত ছিল যারা যুদ্ধের সময় সংঘবদ্ধ হয়েছিল এবং পরে রাজা তাদের মধ্যে যুদ্ধ থেকে সংগৃহীত সম্মানী এবং লুণ্ঠন পুনরায় বিতরণ করেছিলেন। আর্যরা দুই ধরনের যুদ্ধে লিপ্ত ছিল। প্রাক আর্যদের সাথে সম্ভবত তাদের দাসিউস হিসাবে উল্লেখ করা হয়েছে। নিজেদের মধ্যে এই ধরনের দুটি যুদ্ধের উল্লেখ আছে। একজন ভরত রাজা দিভদাসা বিজয়ী এবং দাস শাসক সাম্বরের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল। 10 রাজার যুদ্ধ, দশর্গ। এটি একদিকে দিভদাসের নাতি বিজয়ী ভরত প্রধান সুদাস এবং বিখ্যাত 5টি উপজাতি পঞ্চজন যথা যদু সহ আরও 10টি উপজাতির মধ্যে লড়াই হয়েছিল। পৌরুষী রাভি নদীর তীরে তুর্বসা পুরু অনু ও দ্রোহ। পরে ভোরতরা কুরু উপজাতি গঠনের জন্য পুরুদের সাথে হাত মিলিয়েছিল যারা আরও পাঞ্চালদের সাথে মিত্র হয়েছিল এবং উচ্চ গঙ্গা উপত্যকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। Social life of Rig-Vedic Ions. All the social units were based on brotherhood. Kula, family, was the basic social unit and Kulapa was the head of the family. Largely, there were joint families in the Rig-Vedic age, which followed the patrilineal system. The family was part of a larger grouping called Viz or clan. One or more than one clans made Jana or tribe. The Jana was the largest social unit. Certain aspects related to Rig-Vedic society. The society was patriarchal in nature, though the women had important positions in the society since they were educated and had access to the assembly. They composed hymns and received upanayana. Women attended the meetings of the Vedatha. Girls were free to choose their life partners and there were no instances of child marriage, sati or purdah in the Rig Veda. There were though few instances of levirate, marrying the husband's younger brother on the death of husband, and widow remarriage. Marriage was usually monogamous, though some references to polygyny and polyandry are also found in the Rig Veda. However, interestingly in the Rig Veda, no desire is expressed for daughters, though the desire for children and cattle is a recurrent theme in the hymns. One of the probable reason behind preference for the birth of a son was because of the martial nature of the society, which required male members for their clashes to establish dominance over the territories. The society was not divided on caste lines and occupation was not based on birth. Everyone, be it the Rajans, the Purohits or the artisans, etc., was part of the clan networks and the members of a family could adopt different occupations. This is indicated by the following verse in the Rigveda. I am a poet, my father is a physician, and my mother grinds grain upon the stone. Striving for wealth, with varied plans, we follow our desires like cattle.
See, however, certain differences did exist during the period. Varna or color was the basis of initial differentiation between the Vedic and non-Vedic people. The Vedic people were fair whereas the non-Vedic indigenous people were dark in complexion and spoke a different language. Authors of Rig Veda distinguished themselves from other groups whom they called Dasyas or Dasas. The Dasas were also referred as a Vrat, who do not obey the ordinances of the gods, and a Kritu, those who do not perform sacrifices. Thus, even though a socially organized Varna system was not prevalent and tribal elements were stronger in the society, yet Rig Vedic society can still not be considered a totally egalitarian society as social stratification was based on the division of labor and gender. The only mention of the four Varnas was found in the Purusa Shukta of the 10th Mandal of the Rig Veda, which makes one conclude that the Varna system was probably introduced at the end of the Rig Vedic age and that there was social mobility and the absence of strict social hierarchy. However, the Rig Vedic people were familiar with slavery. ঋগ্বেদিক আর্যদের সামাজিক জীবন সমস্ত সামাজিক ইউনিট ছিল ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে। কুলা পরিবার ছিল মৌলিক সামাজিক একক এবং কুলাপা ছিল পরিবারের প্রধান। মূলত ঋগ্বৈদিক যুগে যৌথ পরিবার ছিল, যা পিতৃতান্ত্রিক ব্যবস্থা অনুসরণ করেছিল। পরিবারটি ভিস বা গোষ্ঠী নামে একটি বৃহত্তর গোষ্ঠীর অংশ ছিল। এক বা একাধিক গোষ্ঠী জোন বা গোত্র তৈরি করেছিল। জনসংখ্যা ছিল বৃহত্তম সামাজিক ইউনিট। ঋগ্বেদিক সমাজের সাথে সম্পর্কিত কিছু দিক। সমাজ ছিল পুরুষতান্ত্রিক প্রকৃতির, যদিও নারীরা সমাজে গুরুত্বপূর্ণ পদে ছিল যেহেতু তারা শিক্ষিত ছিল এবং সমাবেশে তাদের প্রবেশাধিকার ছিল। তারা স্তোত্র রচনা করেছিলেন এবং উপনয়ন গ্রহণ করেছিলেন। মহিলারা বিদথের সভায় যোগ দিতেন। মেয়েরা তাদের জীবনসঙ্গী বেছে নিতে স্বাধীন ছিল এবং ঋগ্বেদে বাল্যবিবাহ, সতীদাহ বা পর্দাহের কোনো উদাহরণ নেই। যদিও লিভারেট, স্বামীর মৃত্যুতে স্বামীর ছোট ভাইকে বিয়ে করা এবং বিধবা পুনর্বিবাহের কয়েকটি উদাহরণ ছিল। বিবাহ সাধারণত একগামী ছিল, যদিও বহুবিবাহ এবং বহুবিবাহের কিছু উল্লেখ ঋগ্বেদেও পাওয়া যায়। যাই হোক, মজার বিষয় হল ঋগ্বেদে কন্যাদের জন্য কোন ইচ্ছা প্রকাশ করা হয়নি, যদিও সন্তান এবং গবাদি পশুর আকাঙ্ক্ষা স্তোত্রগুলির একটি পুনরাবৃত্ত বিষয়। একটি পুত্রের জন্মের জন্য অগ্রাধিকারের পিছনে সম্ভাব্য কারণগুলির মধ্যে একটি হল সমাজের মার্শাল প্রকৃতির কারণে, যে অঞ্চলগুলিতে আধিপত্য প্রতিষ্ঠার জন্য তাদের সংঘর্ষের জন্য পুরুষ সদস্যদের প্রয়োজন ছিল। সমাজ বর্ণের ভিত্তিতে বিভক্ত ছিল না এবং পেশা জন্মের ভিত্তিতে ছিল না। প্রত্যেকেই তা রাজন, পুরোহিত বা কারিগর প্রভৃতি গোষ্ঠী নেটওয়ার্কের অংশ ছিল এবং একটি পরিবারের সদস্যরা বিভিন্ন পেশা গ্রহণ করতে পারে। এটি ঋগ্বেদের নিম্নলিখিত শ্লোক দ্বারা নির্দেশিত: আমি একজন কবি, আমার পিতা একজন চিকিৎসক, এবং আমার মা পাথরের উপর শস্য পিষে ধন সম্পদের জন্য সংগ্রাম করে। বিচিত্র পরিকল্পনা নিয়ে আমরা গবাদি পশুর মতো আমাদের কামনা বাসনাকে অনুসরণ করি। যাই হোক, নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান ছিল। বৈদিক এবং অবৈদিক মানুষের মধ্যে প্রাথমিক পার্থক্যের ভিত্তি ছিল বর্ণ বা রং। বৈদিক লোকেরা ফর্সা ছিল যেখানে অবৈদিক আদিবাসীরা ছিল কালো রঙের এবং ভিন্ন ভাষায় কথা বলত। ঋগ্বেদের রচয়িতারা নিজেদেরকে অন্যান্য গোষ্ঠী থেকে আলাদা করতেন যাদেরকে তারা দাসুস বা দাসস বলে ডাকত। দাসগুলিকে ব্রত, যারা দেবতাদের নিয়ম মেনে চলে না, এবং আক্রতু, যারা বলি পালন করে না, হিসাবেও উল্লেখ করা হয়েছিল। এইভাবে, যদিও একটি সামাজিকভাবে সংগঠিত বর্ণ ব্যবস্থা প্রচলিত ছিল না এবং সমাজে উপজাতীয় উপাদানগুলি শক্তিশালী ছিল, তবুও ঋগ্বৈদিক সমাজকে এখনও সম্পূর্ণ সমতাবাদী সমাজ হিসাবে বিবেচনা করা যায় না কারণ সামাজিক স্তরবিন্যাস শ্রমলিঙ্গ বিভাজনের ভিত্তিতে ছিল। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে 4টি বর্ণের একমাত্র উল্লেখ পাওয়া যায়, যা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয় যে বর্ণ ব্যবস্থা সম্ভবত ঋগ্বেদ যুগের শেষের দিকে চালু হয়েছিল এবং সেখানে সামাজিক গতিশীলতা ছিল এবং এর অনুপস্থিতি ছিল কঠোর সামাজিক অনুক্রম। তবে ঋগ্বেদিক লোকেরা দাসপ্রথার সাথে পরিচিত ছিল। Rig Vedic economy. Since the Rig Vedic society was a pastoral society, cattle rearing was their dominant activity. The chief measure of wealth was cattle and a wealthy man was known as Gomat, that is to say, one who owned many cattle. A large number of words are derived from the word go, meaning cow.
It is pertinent to note that even the donations to the priests were mainly cows and women slaves but not land, which reveals the importance of pastoralism. Evidence of trade and commerce is meager and there was no concept of private property based on land ownership. The clan as a whole enjoyed right over the resources. Certain aspects related to Rig Vedic economy, the unit of currency was niskha, which was made of gold. Barter was the model of exchange and the cow was an important unit of value. There was no regular revenue system and the kingdom was maintained by the voluntary tribute, bali, of subjects and bounty won in a battle. B. Gift exchange and redistribution had an important economic role in the Rig Vedic society. Such exchanges, known as prestations, were done not on an individual level but at the group level. Apart from economic goods, this also included the exchange of other things such as women, courtesies, hospitality and military assistance. C. Shifting agriculture was practiced and fire was used to burn down forest cover and the patch of land thus cleared was then sown. Apart from yaya or barley, no other grain is mentioned. The field was known as kshetra and the term krishi referred to plowing. The Rig Vedic people used wooden plow, phala, langala and stra. Vedic god Indra is also described as Urvarajit, winner of fertile fields, and there are also references to Kshetrapati, guardian deity of agricultural fields. D. The term avas in the Rig Veda refers to copper and bronze and not iron. Thus, they did not use iron technology, but were familiar with copper. Also, there have been very less references to metallurgical activities. A lot of other crafts such as cart making, carpentry, tanning, sewing and weaving find mention, though the chariot maker enjoyed a special status in Rig Vedic society. Chariot racing and dice gambling were popular pastimes. F. For transport, bullock carts, horses and horse-drawn chariots were used. There are also references to the sea, samudra, and boats, no. ঋগ্বৈদিক অর্থনীতি। যেহেতু ঋগ্বৈদিক সমাজ ছিল পশুপালন সমাজ, তাই গবাদি পশু পালন ছিল তাদের প্রধান কাজ। সম্পদের প্রধান পরিমাপ ছিল গবাদি পশু এবং একজন ধনী ব্যক্তি গোমাদ নামে পরিচিত, অর্থাৎ যিনি অনেক গবাদি পশুর মালিক ছিলেন। গৌ শব্দ থেকে বিপুল সংখ্যক শব্দের উৎপত্তি, যার অর্থ গরু। এটা লক্ষণীয় যে এমনকি পুরোহিতদের দান প্রধানত গরু এবং নারী দাস ছিল কিন্তু জমি ছিল না, যা যাজকতন্ত্রের গুরুত্ব প্রকাশ করে। ব্যবসা বাণিজ্যের প্রমাণ নগণ্য এবং জমির মালিকানার ভিত্তিতে ব্যক্তিগত সম্পত্তির কোনো ধারণা ছিল না। সামগ্রিকভাবে গোষ্ঠী সম্পদের উপর অধিকার ভোগ করত। ঋগ্বৈদিক অর্থনীতির সাথে সম্পর্কিত কিছু দিক। মুদ্রার একক ছিল নিষ্ঠা, যা সোনা দিয়ে তৈরি। বার্টার ছিল বিনিময়ের মডেল এবং গরু ছিল মূল্যের একটি গুরুত্বপূর্ণ একক। কোন নিয়মিত রাজস্ব ব্যবস্থা ছিল না এবং রাজ্যটি একটি যুদ্ধে জয়ী প্রজাদের স্বেচ্ছাকৃত শ্রদ্ধা, বালি দ্বারা রক্ষণাবেক্ষণ করা হতো। ঋগ্বেদিক সমাজে উপহার বিনিময় এবং পুনর্টনের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা ছিল। এই ধরনের আদান প্রদান, যা প্রেস্টেশনস নামে পরিচিত, ব্যক্তিগত স্তরে নয়, গোষ্ঠী স্তরে হয়েছিল। অর্থনৈতিক পণ্য ছাড়াও এর মধ্যে অন্যান্য জিনিস যেমন নারী, সৌজন্য, আতিথেয়তা এবং সামরিক সহায়তার বিনিময় অন্তর্ভুক্ত ছিল। স্থানান্তরিত কৃষি অনুশীলন করা হয়েছিল এবং বনের আচ্ছাদন পুড়িয়ে ফেলার জন্য আগুন ব্যবহার করা হয়েছিল এবং এইভাবে পরিষ্কার করা জমির প্যাচ বপন করা হয়েছিল। ইয়া বা বার্লি ছাড়া অন্য কোনো শস্যের উল্লেখ নেই। ক্ষেত্রটি ক্ষেত্র নামে পরিচিত ছিল এবং কৃষি শব্দটি লাঙ্গলকে বোঝায়। ঋগ্বৈদিক লোকেরা কাঠের লাঙ্গল, ফালা, লাঙ্গালার এবং স্ত্রা ব্যবহার করত। বৈদিক দেবতা ইন্দ্রকে উর্বর ক্ষেত্রের বিজয়ী হিসাবেও বর্ণনা করা হয়েছে এবং ক্ষেত্রপতি, কৃষি ক্ষেত্রের অভিভাবক দেবতা, এর উল্লেখও রয়েছে। ঋগ্বেদের আভাস শব্দটি তামা ও ব্রোঞ্জকে বোঝায়, লোহা নয়। সুতরাং তারা লোহার প্রযুক্তি ব্যবহার করেনি, তবে তামার সাথে পরিচিত ছিল। এছাড়াও ধাতুবিদ্যা সংক্রান্ত ক্রিয়াকলাপের খুব কম উল্লেখ রয়েছে। অন্যান্য অনেক কারুশিল্প যেমন গাড়ি তৈরি, কাঠমিস্ত্রি, ট্যানিং, সেলাই এবং বয়নের উল্লেখ পাওয়া যায়, যদিও রথ নির্মাতা ঋগ্বৈদিক সমাজে একটি বিশেষ মর্যাদা উপভোগ করেছিলেন। রথ দৌড় এবং পাশাজুয়া ছিল জনপ্রিয় বিনোদন। পরিবহনের জন্য গরুর গাড়ি, ঘোড়ার এবং ঘোড়ায় টানা রথ ব্যবহার করা হতো। এছাড়াও সমুদ্র এবং নৌকা, নাও এর উল্লেখ রয়েছে। Rig Vedic religion.
There was neither temple nor idol worship in the early Vedic age. The Rig Veda reflects naturalistic polytheism, similar to primitive animism, as they venerated natural forces like the wind, rain, water, thunder, etc. Very few temple divinities were venerated. They generally worshipped in the open air through yajnas. Vedic texts refer to meat eating and also the sacrificial killing of animals except the cow, which was considered aniya, not to be killed. A peculiar case of henotheism or kathenotheism is found in Rig Vedic religion, wherein the deity being invoked in a particular hymn is considered the supreme god. Some of the deities worshipped by the Rig Vedic people were as follows. Rig Vedic god, Indra, greatest god of the Ions. 250 hymns are attributed to him. Called Purandhar, breaker of forts, Maghavan, bounteous, and Vritrahan, slayer of Vritra, chaos. Agni, second most important god, the god of fire. 200 hymns are attributed to him. The son of earth and heaven. Intermediary between gods and men. Varuna, third most important god, the god of personified water. Looked after Ritter or the cosmic order. Ethically, the highest at all Rig Vedic gods. Soma, god of plants, king of gods, special god of the Brahmanas. All hymns of the 11 mandal assigned to him. Ions knew Himalaya, Munjavat, as the source of the Soma plant. Considered the wise god who inspires the poets to compose hymns. Yama, lord of death. Rudra, immoral archer god whose arrows brought diseases. Lived in the mountains and the guardian of healing herbs. Resembled Greek god Apollo and identified as Protosava. Pushan, the god of jungle paths, herdsmen and cattle. Aided the transformation of day to night and vice versa. Surya, son of Dias, who drives away darkness and spreads light. Savitri, solar deity to whom the famous Gayatri mantra is attributed to in the third mandal of the Rig Veda. Aditi, goddess of eternity and the mother of the gods, invoked to bestow freedom from evil, harm and sickness. Prithvi, earth goddess. Vishnu, benevolent god, but mentioned very infrequently in the Rig Veda. Marutas, the sons of Rudra who personified storms. Vayu, god of wind. Ashwins, the twin gods of war and fertility. Usha, goddess of dawn and is mentioned around 300 times in the Rig Veda hymns. Chinivali, bestows children. ঋগ বৈদিক ধর্ম। আদি বৈদিক যুগে মন্দির বা মূর্তি পূজা ছিল না। ঋগ্বেদ প্রাকৃতিক বহুদেবতাকে প্রতিফলিত করে, আদিম অ্যানিমিজমের অনুরূপ, কারণ তারা বায়ু, বৃষ্টি, জল, বজ্রপাত ইত্যাদির মতো প্রাকৃতিক শক্তিকে পূজা করত। খুব কম মন্দিরের দেবতাদের পূজা করা হয়েছিল। তারা সাধারণত যজ্ঞের মাধ্যমে উন্মুক্ত বাতাসে উপাসনা করতেন। বৈদিক গ্রন্থে গোশত খাওয়া এবং গরু ব্যতীত পশুদের বলিদানের কথা উল্লেখ করা হয়েছে, যাকে অজ্ঞা হত্যা করা যাবে না বলে মনে করা হতো। হেনোথিজম বা ক্যাথেনোথিজমের একটি অদ্ভুত ঘটনা ঋগ্বৈদিক ধর্মে পাওয়া যায়, যেখানে একটি নির্দিষ্ট স্তোত্রে আমন্ত্রিত দেবতাকে সর্বোচ্চ দেবতা হিসাবে বিবেচনা করা হয়। ঋগ্বেদিকদের দ্বারা উপাসিত কিছু দেবতা ছিল নিম্নরূপ। ঋগ্বৈদিক ঈশ্বর ইন্দ্র, আর্যদের সর্বশ্রেষ্ঠ দেবতা। 250টি স্তোত্র তার জন্য দায়ী, যাকে বলা হয় পুরন্ধর, দুর্গ ভাঙা, মাঘবন প্রাচুর্যপূর্ণ এবং বৃত্রোহণ, বৃত্রের হত্যাকারী, বিশৃঙ্খলা। অগ্নি, দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বর, আগুনের দেবতা। 200টি স্তোত্র তার জন্য দায়ী। পৃথিবী ও স্বর্গের পুত্র, দেবতা ও পুরুষের মধ্যস্থতাকারী। বরুণ, তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বর, ব্যক্তিকৃত জলের দেবতা। ঋতা বা মহাজাগতিক আদেশ দেখাশোনা। নীতিগতভাবে সমস্ত ঋগ্বেদিক দেবতাদের মধ্যে সর্বোচ্চ। সোমা, উদ্ভিদের ঈশ্বর, দেবতাদের রাজা, ব্রাহ্মণদের বিশেষ দেবতা। 11টি মণ্ডলের সমস্ত স্তোত্র তার জন্য নির্ধারিত। আর্যরা হিমালয়কে মুঞ্জাভাত, সোমা উদ্ভিদের উৎস হিসেবে জানত। বিবেচিত জ্ঞানী দেবতা যিনি কবিদের স্তোত্র রচনা করতে অনুপ্রাণিত করেন। যম, মৃত্যুর দেবতা। রুদ্র, অমরাল তীরন্দাজ দেবতা যার তীর রোগ নিয়ে এসেছিল। পাহাড় এবং নিরাময় ভেষজ অভিভাবক বাস। গ্রীক দেবতা অ্যাপোলোর অনুরূপ এবং প্রোটোশিভা হিসাবে চিহ্নিত। পুষণ, জঙ্গল পথের দেবতা, পশুপালক এবং গবাদি পশু। দিনের থেকে রাতের রূপান্তর এবং তদিপরিত সাহায্য করেছে। সূর্য, জায়সের পুত্র, যিনি অন্ধকার দূর করেন এবং আলো ছড়িয়ে দেন। সুবিত্রী, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে সৌর দেবতা যার জন্য বিখ্যাত গায়ত্রী মন্ত্রটি দায়ী করা হয়েছে। অদিতি,
অনন্তকালের দেবী এবং দেবতাদের মা, মন্দ, ক্ষতি এবং অসুস্থতা থেকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। পৃথ্বী, মাটির দেবী। বিষ্ণু, কল্যাণকর দেবতা, কিন্তু ঋগ্বেদে খুব কমই উল্লেখ করা হয়েছে। মারুতাস, রুদ্রের ছেলেরা যারা ঝড়কে মূর্ত করে। বায়ু, বাতাসের ঈশ্বর। অশ্বিন, যুদ্ধ এবং উর্বরতার যমজ দেবতা। উষা, ভোরের দেবী এবং ঋগ্বেদের স্তোত্রগুলিতে প্রায় 300 বার উল্লেখ করা হয়েছে। সিনিভালি, সন্তান দান করেন। Apart from the above-mentioned gods, there is mention of some demigods such as 1. Gandharvas, divine musicians. 2. Apsaras, mistress of gods. 3. Vishwadevas, intermediate deities. 4. Aryaman, guardian of compacts and marriages. Terms used in Rig Vedic age and meaning. Godhali and Samgava means measure of time, dusk. D. Gavyuti means measure of distance. C. Duhitri means daughter who milk cows. D. Gotra means kinship units. E. Vish means clan, people in general. F. Gana means lineage. G. Grama means village. H. Gauri, Gavala means buffalo. I. Gojit means winner of cows, hero. J. Vap means to sow. K. Shrini means sickle. L. Kshetra means cultivated field. M. Urvara means fertile fields. N. Dhanya means cereals. O. Grita means butter. E. Soma, Sura means intoxicating drink. Q. Gofna means guest, one who is fed on cattle. R. Sita means furrow created by plowing. S. Siri means yarn. T. Takshan means carpenter. উপরে উল্লিখিত দেবতা ছাড়াও কিছু দেবী দেবতার উল্লেখ আছে, যেমন 1. গন্ধর্ব, ঐশ্বরিক সঙ্গীতজ্ঞ। 2. উপসার্স, দেবতাদের উপপত্নী। 3. বিশ্বদেবস, মধ্যবর্তী দেবতা। 4. আর্যমান, কম্প্যাক্ট এবং বিবাহের অভিভাবক। ঋগ্বৈদিক যুগ এবং অর্থে ব্যবহৃত পদ। এ. গোধূলি ও সামলাভ মানে সময় পরিমাপ, সন্ধ্যা। বি. বেবিউটি মানে দূরত্ব পরিমাপ। সি. দুহিত্রী মানে গাভীকে দুধ খাওয়ানো কন্যা। ডি. গোত্র মানে আত্মীয়তা একক। ই. বিশ মানে সাধারণভাবে গোষ্ঠী, মানুষ। এফ. গণ মানে বংশ। জি. গ্রাম মানে গ্রাম। এইচ. গৌরী, গাওয়ালা মানে মহিষ। আই. গজিত মানে গরু, বীর বিজয়ী। যে. ভাব মানে বপন করা। কে. শ্রীনি মানে শিকল। এল. ক্ষেত্রের অর্থ চাষের ক্ষেত্র। এম. উর্বরা মানে উর্বর ক্ষেত্র। এন. ধান্য অর্থ শস্য। ও. ঘৃত মানে মাখন। ই. সোমা, সুরা মানে নেশাজাতীয় পানীয়। কিও. গগনা মানে অতিথি, এক যাকে গবাদি পশু খাওয়ানো হয়। আর. সীতা মানে লাঙ্গল দিয়ে সৃষ্ট ফুরো। এস. শিরি মানে সুতা। টি. তক্ষণ মানে ছুতার। Later Vedic culture and civilization, 1000 to 500 BCE. The later Vedic age is characterized by more complexities in social, political and economic life. There was gradual eastward expansion of the Aryans, as they expanded from the northwest Punjab to the southeast Uttar Pradesh in the Ganga-Yamuna Doab, including both eastern Uttar Pradesh, Koshala, and North Bihar, Videha, during the later Vedic period. The later Vedic texts speak about the region of Kuru Panchala, which falls in the Indo-Gangetic divide and the upper Ganga valley, along with mention of Saraswati and Dristavati rivers and tribes of Kurus, Panchalas, Vashas and Ushinaras. Political life of later Vedic Aryans. In terms of the political context, the tiny tribal settlements of the Vedic period were replaced by comparatively stronger kingdoms while royal power increased. The territorial formations and the development of lineages became stronger during the later Vedic period. The term, Rashtra, first appeared in this period. The wars were no longer fought for cows, but for territories. Chiefs grew at the expense of the tribal peasantry and handsomely rewarded the Purohits *, who helped them in maintaining their authority. For instance, Atre Brahmana points out that the king has to provide 1000 pieces of gold and cattle to the Brahmana who anoints him. The king was addressed by different names across different regions. For instance, in northern regions, he was known as Virat, in eastern regions he was called Samrat, while in western and southern regions, he was addressed as Swarat and Bhoja, respectively. Certain aspects related to polity and administration. The king was usually a Kshatriya and the office of the monarch was made almost hereditary. Traces of election of the chief or king appear in late Vedic texts, but hereditary kingship was emerging. The king gradually emerged as the controller of the social order too.
D. The king's influence was further strengthened by ritual enactments such as the Rajasriya, which was royal consecration and conferred supreme power on the king. Vajapeya, literally meaning drink of strength, it had a chariot race in which royal chariot was made to win against all kinsmen, and Aswamedha, unquestioned control over an area in which the royal horse ran uninterrupted. Due to the dominance of the rituals, the power and influence of the Rajanyas, the warrior nobles and the Brahmanas increased, while the king was distanced from the Vis. It was slowly turning in its later stages to an age of the Janapadas instead of Janas. See, as the chiefs became more powerful, the authority of the popular assemblies started waning. Sabha and Samitis continued to hold ground, though not like the Rig Vedic age, but the Vedatha completely disappeared. The functions of the popular assemblies were gradually replaced now by the officers who served as advisors to the chief and were appointed by him to help him in administration. D. It should be noted that even in later Vedic times, the king did not possess a standing army and tribal units were mustered in times of war. পরবর্তীতে বৈদিক সংস্কৃতি এবং সভ্যতা 1000 থেকে 500 খ্রিস্টপূর্ব। পরবর্তী বৈদিক যুগ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে আরও জটিলতার দ্বারা চিহ্নিত। উত্তর পশ্চিম পাঞ্জাব থেকে গঙ্গা যমুনা দোয়াবের মধ্যে উত্তর পশ্চিম পাঞ্জাব থেকে দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত পূর্ব উত্তর প্রদেশ, কোশলা এবং উত্তর বিহার, বিদেহা উভয়ই পরবর্তী বৈদিক যুগে বিস্তৃত হওয়ায় আর্যদের ক্রমশ পূর্বমুখী বিস্তৃতি ঘটে। পরবর্তী বৈদিক গ্রন্থে কুরু পাঁচাল অঞ্চলের কথা বলা হয়েছে যা ইন্দো গাঙ্গেটিক বিভাজন এবং উচ্চ গঙ্গা উপত্যকায় পড়ে সরস্বতী ও দৃষ্টাবতী নদী এবং কুরু, পাঞ্চাল, বশ ও উশিনার উপজাতির উল্লেখ সহ। পরবর্তী বৈদিক আর্যদের রাজনৈতিক জীবন। রাজনৈতিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে বৈদিক যুগের ক্ষুদ্র উপজাতীয় বসতিগুলি তুলনামূলকভাবে শক্তিশালী রাজ্য দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যখন রাজকীয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। আঞ্চলিক গঠন এবং বংশের বিকাশ পরবর্তী বৈদিক যুগে শক্তিশালী হয়ে ওঠে। এই সময়ে রাষ্ট্র শব্দটি প্রথম আবির্ভূত হয়। যুদ্ধগুলি আর গরুর জন্য নয়, অঞ্চলগুলির জন্য লড়াই করা হয়েছিল। প্রধানরা উপজাতীয় কৃষকদের খরচে বেড়ে উঠতেন এবং পুরোহিতদের সুন্দরভাবে পুরস্কৃত করতেন যারা তাদের কর্তৃত্ব বজায় রাখতে সাহায্য করেছিল। উদাহরণস্বরূপ, ঐত্রেয় ব্রাহ্মণ উল্লেখ করেছেন যে রাজাকে 1000 টুকরো সোনা এবং গবাদি পশু প্রদান করতে হবে ব্রাহ্মণকে যারা তাকে অভিষেক করবে। রাজাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে সম্বোধন করা হতো। উদাহরণস্বরূপ, উত্তরাঞ্চলে তিনি বিরাট নামে পরিচিত ছিলেন, পূর্বাঞ্চলে তাকে সম্রাট বলা হতো, পশ্চিম ও দক্ষিণাঞ্চলে তাকে যথাক্রমে শরত ও ভোজা নামে সম্বোধন করা হতো। রাজনীতি ও প্রশাসনের সাথে সম্পর্কিত কিছু দিক। রাজা সাধারণত একজন ক্ষত্রিয় ছিলেন এবং রাজার পদটি প্রায় বংশগত ছিল। প্রধান বা রাজা নির্বাচনের চিহ্নদেরই বৈদিক গ্রন্থে দেখা যায়, তবে বংশগত রাজত্বের উদ্ভব হয়েছিল। রাজা ধীরে ধীরে সমাজ ব্যবস্থারও নিয়ন্ত্রক হিসেবে আবির্ভূত হন। রাজার প্রভাব আরও জোরদার হয়েছিল রাজসূয়ার মতো আচার অনুষ্ঠানের মাধ্যমে, যা ছিল রাজকীয় পবিত্রতা এবং রাজাকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হয়েছিল। ভ্যাজাপেয়া আক্ষরিক অর্থ শক্তির পানীয় এর একটি রথ দৌড় ছিল যেখানে রাজকীয় রথটি সমস্ত আত্মীয়দের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য তৈরি করা হয়েছিল, এবং অশ্বমেধ একটি অঞ্চলের উপর প্রশ্নাতীত নিয়ন্ত্রণ যেখানে রাজকীয় ঘোড়া নিরবচ্ছিন্নভাবে দৌড়েছিল। আচার অনুষ্ঠানের আধিপত্যের কারণে রাজন্য, যোদ্ধা অভিজাত ও ব্রাহ্মণদের শক্তি ও প্রভাব বৃদ্ধি পায়, অন্যদিকে রাজা দর্শন থেকে দূরে ছিলেন। এটি ধীরে ধীরে পরবর্তী পর্যায়ে জনদের পরিবর্তে জনপদের যুগে পরিণত হয়েছিল। প্রধানরা আরও শক্তিশালী হয়ে উঠলে, জনপ্রিয় সমাবেশগুলির কর্তৃত্ব হ্রাস পেতে থাকে, সভা এবং সমিতিগুলি ভূমি ধরে রাখতে থাকে, যদিও ঋগ্বৈদিক যুগের মতো নয়, কিন্তু বিদাত সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। জনপ্রিয় অ্যাসেম্বলির কাজগুলি ধীরে ধীরে এখন এমন অফিসারদের দ্বারা প্রতিস্থাপিত হয় যারা প্রধানের উপদেষ্টা হিসাবে কাজ করতেন এবং প্রশাসনে তাকে সাহায্য করার জন্য তার দ্বারা নিযুক্ত করা হয়েছিল। এটি লক্ষ্য করা উচিত যে এমনকি পরবর্তী বৈদিক যুগেও রাজার স্থায়ী সেনাবাহিনী ছিল না এবং যুদ্ধের সময় উপজাতীয় ইউনিটগুলিকে একত্রিত করা হয়েছিল। Social life of later Vedic Ions. The family still remained the basic unit of the Vedic society. However, its composition underwent a change. The later Vedic family became large enough to be called a joint family, with 3 or 4 generations living together.
The rows of huts discovered at Atranjikhera and at Ahijtra, both in western Uttar Pradesh, show that these were meant for communal feeding or for cooking the food of large families. Certain aspects related to later Vedic society. In the family, a patrimonial authority of father system developed and women were generally confined to household chores and subordinate positions. As compared to the Rig Vedic age, women lost importance in the society and there have been references to rare instances of sati and child marriage. In one text, women have been counted as a vice along with dice and wine. In another text, a daughter has been said to be the source of all sorrows. Assemblies were then dominated by nobles and affluent men and women were no longer permitted to attend assemblies. One of the most important changes from the Rig Vedic society was the rise and growth of social differentiation in the form of the Varna system. The later Vedic society was clearly divided into four Varnas: Brahmanas, Rajanyas or Kshatriyas, Vaishyas and Shudras. Fig. 3.4. The increasing cult of sacrifices added enormously to the power of the Brahmanas while the position of Shudras deteriorated as they were ordained to be in the service of the three upper Varnas and were thus denied almost all the privileges. Even they could not recite the Gayatri mantra. Another important institution that began to take shape was ashrama or the different stages of life: brahmacharya, student life, grihastha, householder, vanaprastha, hermitage, and the fourth stage sannyasa. Together with Varna, later Vedic society came to be known as Varna Ashrama Dharma society. Though ashrama or the four stages of life were prescribed, but were not religiously followed. The upper three classes known as Dvija, twice born, discriminated against both Shudras and Chandalas. Education was largely confined to Dvija castes and began with the investiture ceremony, i.e. the wearing of sacred thread, Upanayana, although women were also initiated at times. This can be construed as the beginning of the imposition of disabilities on the Shudras as well as the beginning of the concept of ritual pollution. The institution of Gotra appeared in the later Vedic culture. Literally it means, cow pen, or the place where cattle belonging to whole clan are kept, but in course of time it meant descent from a common ancestor. Marriage between persons of the same Gotra was forbidden. There were legendary seers, such as Kashyapa, Vashisht, Bhrigu, Gautam, Bhardwaj, Ettari, Vishwamitra and Agastya, after whom the Gotras were named. Kshatriyas and Vaishyas took the same Gotra names of the families of Brahmans who traditionally performed their domestic rituals. There is mention of the Chandrayana penance for men marrying women of the same Gotra. Caste exogamy was extensively practiced and a rigid social hierarchy developed, which restricted the social mobility of the earlier period. Interestingly, certain craft groups managed to attain higher status. For example, the Rathakaras, the chariot makers, had the right to wear the sacred thread. পরবর্তী বৈদিক আর্যদের সামাজিক জীবন। পরিবার তখনও বৈদিক সমাজের মৌলিক একক ছিল। যাই হোক, এর গঠন পরিবর্তন হয়েছে। পরবর্তীকালে বৈদিক পরিবারকে যৌথ পরিবার বলা যায়, 3 বা 4 প্রজন্ম একসঙ্গে বসবাস করে। আতরঞ্জিখেরা এবং অহিচ্ছত্রে উভয় পশ্চিম উত্তর প্রদেশে আবিষ্কৃত চুলার সারিগুলি দেখায় যে এগুলি সাম্প্রদায়িক খাওয়ানোর জন্য বা বড় পরিবারের খাবার রান্না করার জন্য ছিল। পরবর্তী বৈদিক সমাজের সাথে সম্পর্কিত কিছু দিক। পরিবারে একটি পিতৃতান্ত্রিক পিতার কর্তৃত্ব ব্যবস্থা গড়ে উঠেছিল এবং মহিলারা সাধারণত গৃহস্থালির কাজ এবং অধস্তন পদে সীমাবদ্ধ ছিল। ঋগ্বৈদিক যুগের তুলনায় নারীরা সমাজে গুরুত্ব হারিয়েছে এবং সতীদাহ ও বাল্যবিবাহের বিরল ঘটনার উল্লেখ রয়েছে। একটি টেক্সটে পাশা এবং মদের পাশাপাশি নারীদের একটি উপমা হিসেবে গণ্য করা হয়েছে। অন্য একটি লেখায় কন্যাকে সকল দুঃখের উৎস বলা হয়েছে। সমাবেশগুলি তখন অভিজাতদের দ্বারা আধিপত্য ছিল এবং ধনী পুরুষ এবং মহিলাদের আর সমাবেশে যোগ দেওয়ার অনুমতি ছিল না। ঋগ্বৈদিক সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলির মধ্যে একটি ছিল বর্ণ ব্যবস্থার আকারে সামাজিক পার্থক্যের উত্থান এবং বৃদ্ধি। পরবর্তী বৈদিক সমাজ পরিষ্কারভাবে 4টি বর্ণে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, রাজন্য বা ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। চিত্র 3.4। বলিদানের ক্রমবর্ধমান সংস্কৃতি ব্রাহ্মণদের শক্তিতে প্রচুর পরিমাণে যোগ করে যখন শূদ্রদের অবস্থানের অবনতি ঘটে কারণ তাদের 3টি উচ্চ বর্ণের সেবায় নিযুক্ত করা হয়েছিল এবং এইভাবে প্রায় সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল। এমনকি তারা গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেনি।
আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা আকার নিতে শুরু করেছিল তা হল আশ্রম বা জীবনের বিভিন্ন স্তর, ব্রহ্মচর্য, ছাত্রজীবন, গৃহস্থ, বানপ্রস্থ আশ্রম এবং চতুর্থ স্তরের সন্ন্যাস। বর্ণের সাথে পরবর্তীকালে বৈদিক সমাজ বর্ণ আশ্রম ধর্ম সমাজ নামে পরিচিতি লাভ করে। যদিও আশ্রম বা জীবনের 4টি স্তর নির্ধারিত ছিল, কিন্তু ধর্মীয়ভাবে অনুসরণ করা হয়নি। দ্বিজ নামে পরিচিত উপরের 3টি শ্রেণী 2বার জন্মগ্রহণকারী, শূদ্র এবং চণ্ডাল উভয়ের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। শিক্ষা মূলত দ্বিজবর্ণের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং এর সূচনা হয়েছিল অধিষ্ঠান অনুষ্ঠান অর্থাৎ পবিত্র সুতো পরা, উপনয়ন দিয়ে, যদিও মহিলাদেরও মাঝে মাঝে দীক্ষা নেওয়া হয়েছিল। এটিকে শূদ্রদের উপর অক্ষমতা আরোপের শুরুর সাথে সাথে আচার দূষণের ধারণার সূচনা হিসাবেও বোঝানো যেতে পারে। পরবর্তী বৈদিক সংস্কৃতিতে গোত্রের প্রতিষ্ঠান আবির্ভূত হয়। আক্ষরিক অর্থে এর অর্থ গরু কলম বা সেই জায়গা যেখানে গোটা গোত্রের গবাদি পশু রাখা হয়, কিন্তু কালক্রমে এর অর্থ সাধারণ পূর্বপুরুষের বংশধর। একই গোত্রের লোকদের মধ্যে বিবাহ নিষিদ্ধ ছিল। কশ্যপ, বশিষ্ঠ, ভৃগু, গৌতম, ভরদ্বাজ, অত্রি, বিশ্বামিত্র এবং অগস্ত্যের মতো কিংবদন্তি দ্রষ্টা ছিলেন, যাদের নামে গোত্রদের নামকরণ করা হয়েছিল। ক্ষত্রিয় এবং বৈশ্যরা ব্রাহ্মণদের পরিবারের একই গোত্রের নাম গ্রহণ করেছিল যারা ঐতিহ্যগতভাবে তাদের ঘরোয়া আচার অনুষ্ঠান করত। একই গোত্রের নারীদের বিয়ে করার জন্য পুরুষদের চন্দ্রায়নের তপস্যার উল্লেখ আছে। এর বর্ণ বহির্বিবাহ ব্যাপকভাবে অনুশীলন করা হয়েছিল এবং একটি কঠোর সামাজিক শ্রেণীবিন্যাস গড়ে উঠেছিল, যা পূর্ববর্তী সময়ের সামাজিক গতিশীলতাকে সীমাবদ্ধ করেছিল। মজার বিষয় হল কিছু নৈপুণ্য দল উচ্চ মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে। উদাহরণস্বরূপ, রথকরা, রথ নির্মাতাদের পবিত্র সুতো পরার অধিকার ছিল। Later Vedic age economy. The economic activities of later Vedic period were quite diversified. Agriculture, pastoralism, craft production and trade contributed to the economic development. The predominantly pastoral society of early Vedic times had become agricultural and agriculture emerged as the chief means of livelihood of the later Vedic people. The Satapatha Brahmana mentions rituals related to ploughing undertaken by the kings and thus suggests the importance given to cultivation by the rulers, and the shift to agriculture to support the increasing population. The forests were cleared by burning the trees, which is also mentioned in the Satapatha Brahmana. Ruler Videha Madhava burned the forests between river Saraswati and river Sedanira or Gandak. Cultivation was done by the plough and mixed farming. Cultivation along with herding was one of the prime occupations of the later Vedic people. Certain aspects related to later Vedic economy. The land was still communally owned, over which the Vish clan had many participatory rights, but it was recognized as property and the head of the household who owned the land was termed as Grapati. Rice, vrihi, and wheat, goduma, became the staple diet of the people, and apart from barley, the later Vedic people now started growing wheat, rice, pulses, lentils, millet, sugarcane and lentils. Also, with the beginning of food production, agricultural produce began to be offered in the rituals. The items of dana and dakshina included cooked rice, tila, from which the first widely used vegetable food oil was derived increasingly, came to be used in rituals. The society was largely rural. However, towards the end of the period, there are traces of the beginning of urbanism, as Nagar in the sense of a town is mentioned in the Taittiriya Aranyaka. The main factor in the expansion of the Aryan culture during the later Vedic period was the beginning of the use of iron, which was introduced around 1000 BCE and is mentioned as Krishna Ayas, Shyama Ayas. The later Vedic culture is also called as PGW iron phase culture, as a particular kind of pottery, painted grey ware, was used during that phase. Diverse arts and crafts proliferated during the later Vedic age, and craft specialization took deep roots, when compared to early Vedic period, since more occupational groups are mentioned in this period. For instance, bow makers, rope makers, arrow makers, hide dressers, stone breakers, physicians, goldsmiths and astrologers are some of the specialized professional groups mentioned in the texts. Tin, lead, silver, iron, gold, bronze and copper were known to later Vedic people. There were probably goodsmiths and smelters, as a lot of copper objects have been found at PGW sites. People had obtained knowledge of glass manufacturing too.
Trestans indicate the guilds or organization of merchants. F. Exchange was still via barter, but miskha was used as a convenient unit of value although not as a typical currency. Wagons drawn by oxen were probably the most used mode of transport. G. Unlike the Rig Vedic age where only voluntary offerings were taken and per se no revenue collection was done, in the later Vedic age, collection of taxes and tributes was made mandatory and were done by Sangrahitri. It is equally interesting to note that the Vaishyas appear to be the only tribute payers in later Vedic times. H. The later Vedic people were acquainted with 4 types of pottery. 1. Painted grey ware. 2. Black and red ware. 3. Black slipped ware. 4. Red ware. পরবর্তীতে বৈদিক যুগের অর্থনীতি। পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল বেশ বৈচিত্র্যময়। কৃষি, পশুপালন, কারুশিল্প উৎপাদন এবং বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। প্রারম্ভিক বৈদিক যুগের প্রধানত যাজক সমাজ কৃষিপ্রধান হয়ে উঠেছিল এবং কৃষি পরবর্তী বৈদিক জনগণের জীবিকার প্রধান উপায় হিসাবে আবির্ভূত হয়েছিল। শতপথ ব্রাহ্মণ রাজাদের দ্বারা গৃহীত লাঙল সম্পর্কিত আচার অনুষ্ঠানের উল্লেখ করে এবং এটি শাসকদের দ্বারা চাষাবাদকে দেওয়া গুরুত্ব এবং ক্রমবর্ধমান জনসংখ্যাকে সমর্থন করার জন্য কৃষিতে স্থানান্তরের পরামর্শ দেয়। গাছগুলি পুড়িয়ে বনগুলি সাফ করা হয়েছিল, যা শতপথ ব্রাহ্মণেও উল্লেখ রয়েছে। শাসক বিদেহ মাধব সরস্বতী নদী এবং সেদানীরা বা গণ্ডক নদীর মধ্যবর্তী বনগুলি পুড়িয়ে দিয়েছিলেন। লাঙল দ্বারা চাষাবাদ করা হতো এবং মিশ্র চাষ পালনের পাশাপাশি চাষ ছিল পরবর্তী বৈদিকদের অন্যতম প্রধান পেশা। পরবর্তী বৈদিক অর্থনীতির সাথে সম্পর্কিত কিছু দিক। জমিটি এখনও সাম্প্রদায়িকভাবে মালিকানাধীন ছিল, যার উপর গোষ্ঠীর অনেক অংশগ্রহণমূলক অধিকার ছিল, তবে এটি সম্পত্তি হিসাবে স্বীকৃত ছিল এবং যে পরিবারের মালিক জমির মালিক তাকে গ্রহপতি হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। চাল, ব্রীহি এবং গম, গোধুমা মানুষের প্রধান খাদ্য হয়ে ওঠে এবং বার্লি ছাড়াও পরবর্তী বৈদিক লোকেরা এখন গম, চাল, ডাল, মসুর, বাজরা, আখ এবং মসুর চাষ করতে শুরু করে। এছাড়াও খাদ্য উৎপাদনের সূচনা হওয়ার সাথে সাথে আচার অনুষ্ঠানে কৃষিজাত পণ্য দেওয়া শুরু হয়। রান্না ও দক্ষিণার সামগ্রীর মধ্যে ছিল রান্না করা ভাত, তিলা, যেখান থেকে প্রথম ব্যাপকভাবে ব্যবহৃত উদ্ভিজ্জ খাদ্য তেল ক্রমবর্ধমানভাবে উদ্ভূত হয়েছিল, তা আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতে শুরু করে। সমাজটি মূলত গ্রামীণ ছিল। যাই হোক, সময়ের শেষের দিকে নগরবাদের সূচনার চিহ্ন পাওয়া যায়। তৈত্তিরীয় আরণ্যকে নগর অর্থে নগরের উল্লেখ আছে। পরবর্তী বৈদিক যুগে আর্য সংস্কৃতির বিস্তৃতির প্রধান কারণ ছিল লোহার ব্যবহারের শুরু, যা প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে চালু হয়েছিল এবং কৃষ্ণ আয়াস, শ্যামা আয়াস হিসাবে উল্লেখ করা হয়েছে। পরবর্তী বৈদিক সংস্কৃতিকে পিজিডব্লিউ আয়রন ফেজ কালচার নামেও ডাকা হয়, কারণ সেই পর্বে একটি বিশেষ ধরনের মৃৎপাত্র, আঁকা ধূসর পাত্র, ব্যবহৃত হতো। পরবর্তী বৈদিক যুগে বিভিন্ন শিল্প ও কারুশিল্পের বিস্তার ঘটেছিল এবং নৈপুণ্য বিশেষীকরণ গভীর শিকড় গেড়েছিল প্রাথমিক বৈদিক যুগের তুলনায়, যেহেতু এই সময়কালে আরও পেশাগত গোষ্ঠীর উল্লেখ করা হয়েছে। উদাহরণস্বরূপ, ধনুক প্রস্তুতকারক, দড়ি প্রস্তুতকারক, তীর প্রস্তুতকারক, আড়াল তৈরিকারী, পাথর ভাঙার কারিগর, চিকিৎসক, স্বর্ণকার এবং জ্যোতিষীরা গ্রন্থে উল্লেখিত কিছু বিশেষ পেশাদার দল। সীসা, রৌপ্য, লোহা, সোনা, ব্রোঞ্জ এবং তামা পরবর্তী বৈদিকদের কাছে পরিচিত ছিল। পিজিডব্লিউ সাইটগুলিতে প্রচুর তামার বস্তু পাওয়া গেছে বলে সম্ভবত ভালো স্মিথ এবং স্মেল্টার ছিল। মানুষ কাজ তৈরির জ্ঞানও অর্জন করেছিল। শ্রেষ্ঠীরা বণিকদের গিল্ড বা সংগঠন নির্দেশ করে। এর বিনিময় এখনও বিনিময়ের মাধ্যমে ছিল, কিন্তু নিষ্খা একটি সাধারণ মুদ্রা হিসাবে না হলেও মূল্যের সুবিধাজনক একক হিসাবে ব্যবহৃত হতো। সার দ্বারা টানা ওয়াগন সম্ভবত পরিবহনের সবচেয়ে ব্যবহৃত মাধ্যম ছিল। ঋগ্বৈদিক যুগের বিপরীতে, যেখানে শুধুমাত্র স্বেচ্ছাপ্রণোদিত অর্ঘ্য গ্রহণ করা হতো এবং প্রতি কোণ রাজস্ব আদায় করা হতো না, পরবর্তী বৈদিক যুগে কর এবং উপাসনা আদায় বাধ্যতামূলক করা হয়েছিল এবং সাঙ্গরিহিত্রী দ্বারা করা হয়েছিল। এটি লক্ষ্য করা সমানভাবে আকর্ষণীয় যে বৈশ্যরা পরবর্তী বৈদিক যুগে একমাত্র শ্রদ্ধা দানকারী বলে মনে হয়। পরবর্তী বৈদিক লোকেরা 4 ধরনের মৃৎপাত্রের সাথে পরিচিত ছিল। 1. আঁকা ধূসর পাত্র। 2. কালো এবং লাল পাত্র। 3. কালো স্লিপড মালপত্র। 4. লাল পাত্র।
Later Vedic age religion. Changes in the material life naturally resulted in a change in their attitude towards gods and goddesses as well. The two most important Rig Vedic gods, Indra and Agni, lost their importance and instead of them, Prajapati, the creator, became supreme. Some of the other minor gods became prominent, such as Vishnu, conceived as the preserver and protector of people, and Rudra, the god of animals. Idolatry appears in late Vedic phase, and just as the society was divided in the later Vedic phase in terms of social classes, similarly some of the social orders too adopted their own deities. For example, Pushan, who was supposed to look after cattle, came to be regarded as the god of the Shudras. The later Vedic culture was focused on the centrality of the cult of sacrifice. Sacrifice became more important and elaborate, and assumed both public and domestic character. There was an increase in the frequency and number of the yajnas, which generally involved the killing of animals on a large scale and the destruction of cattle wealth. This was probably the result of the growing importance of a class of Brahmanas and their efforts to maintain their supremacy in the changing society. These yajnas brought to them a large amount of wealth in the form of dana and dakshina. Some of the important yajnas were Ashwamedha, Vijapaya, Rajasuya, etc. The purpose of these yajnas was twofold. Firstly, it established the authority of the chiefs over the people, and secondly, it reinforced the territorial aspect of the polity since people from all over the kingdom were invited to these sacrifices. However, towards the end of later Vedic age, a strong reaction began to emerge against priestly domination, against cults and sacrifices, especially in the land of Panchala and Videha where, around 600 BCE, the Upanishads were compiled and later also led to the development of heterodox faiths such as Buddhism and Jainism which emphasized correct human behavior and discipline. পরবর্তীকালে বৈদিক যুগের ধর্ম বস্তুগত জীবনের পরিবর্তনের ফলে স্বভাবতই দেবদেবীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঋগ্বৈদিক দেবতা ইন্দ্র এবং অগ্নি তাদের গুরুত্ব হারিয়ে ফেলেন এবং তাদের পরিবর্তে প্রজাপতি স্রষ্টা সর্বোচ্চ হন। অন্যান্য ক্ষুদ্র দেবতাদের মধ্যে কিছু বিশিষ্ট হয়ে ওঠে, যেমন বিষ্ণু মানুষের রক্ষক হিসাবে কল্পনা করা হয় এবং রুদ্র প্রাণীদের দেবতা। মূর্তিপূজা শেষের বৈদিক পর্বে দেখা দেয় এবং যেভাবে সমাজ পরবর্তী বৈদিক পর্যায়ে সামাজিক শ্রেণীর দিক থেকে বিভক্ত ছিল, একইভাবে কিছু সামাজিক ব্যবস্থাও তাদের নিজস্ব দেবতাকে গ্রহণ করেছিল। উদাহরণস্বরূপ পুষণ, যার গবাদি পশুর দেখাশোনা করার কথা ছিল, শূদ্রদের দেবতা হিসাবে গণ্য হতেন। পরবর্তী বৈদিক সংস্কৃতি ত্যাগের সংস্কৃতির কেন্দ্রিকতার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। বলিদান আরও গুরুত্বপূর্ণ এবং বিস্তৃত হয়ে ওঠে এবং সর্বজনীন এবং গার্হস্থ্য উভয় চরিত্রই গ্রহণ করে। যজ্ঞের ফ্রিকোয়েন্সি এবং সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, যা সাধারণত বড় আকারে পশু হত্যা এবং গবাদি পশুর সম্পদ ধ্বংসের সাথে জড়িত ছিল। এটি সম্ভবত ব্রাহ্মণদের একটি শ্রেণীর ক্রমবর্ধমান গুরুত্ব এবং পরিবর্তিত সমাজে তাদের আধিপত্য বজায় রাখার প্রচেষ্টার ফলাফল ছিল। এই যজ্ঞগুলি তাদের কাছে দান ও দক্ষিণা আকারে প্রচুর পরিমাণে সম্পদ এনেছিল। কিছু গুরুত্বপূর্ণ যজ্ঞ ছিল অশ্বমেধ, বাজপেয়ী, রাজস্বী ইত্যাদি। এই যজ্ঞগুলির উদ্দেশ্য ছিল দ্বিগুণ। প্রথমত, এটি জনগণের উপর প্রধানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল এবং দ্বিতীয়ত, এটি রাষ্ট্রের আঞ্চলিক দিকটিকে শক্তিশালী করেছে যেহেতু সমগ্র রাজ্যের লোকদের এই বলিদানে আমন্ত্রণ জানানো হয়েছিল। যাই হোক, পরবর্তী বৈদিক যুগের শেষের দিকে পুরোহিত আধিপত্যের বিরুদ্ধে, ধর্ম এবং বলিদানের বিরুদ্ধে, বিশেষ করে পাঁচাল ও বিদেহের দেশে, যেখানে প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে উপনিষদগুলি সংকলিত হয়েছিল এবং পরে এটির বিকাশের দিকে পরিচালিত হয়েছিল। বৌদ্ধ এবং জৈন ধর্মের মতো ভিন্নধর্মী বিশ্বাসের যা সঠিক মানব আচরণ এবং শৃঙ্খলার উপর জোর দিয়েছে। Comparative analysis of Rig Vedic age and later Vedic age. Rig Vedic age. Time period 1500 to 1000 BCE. Area. The core geographical area of the Rig Vedic texts corresponds to eastern Afghanistan, Punjab and western Uttar Pradesh. Political sphere. The chief was known as Rajan, Gopati and was selected among the clansmen. His office was thus not hereditary. The wars were primarily fought for the protection of cattle, i.e. cows. It was the age of Janas. The Rajan was helped in his administrative task by the tribal assemblies known as Sabha,
Samiti or the Vidatha, and thus, these assemblies in a way limited the powers of the chiefs. There was no taxation system as only voluntary offerings were taken and per se no revenue collection was done. Social sphere. Society was simple and largely egalitarian, wherein there was social mobility and absence of strict social hierarchy. The society was not divided on caste lines and occupation was not based on birth. Women enjoyed equal rights and had access to tribal assemblies, i.e. Sabha and Samiti. Women received education. Child marriage. Sati system did not exist. Prevalence of widow remarriage. Economic sphere. Mainly pastoral economy supplemented by agriculture. Barley, yawa, was the only grain grown. Cattle was chief measure of wealth and there was no concept of private property based on land ownership. The Rig Vedic people knew of a called ayas, which was either copper or bronze, but they had no knowledge of iron. Religious sphere. There was neither temple nor idol worship during Rig Vedic period. The Rig Vedic people venerated natural forces and worshipped primarily deities of Indra, Agni, Varuna, Soma etc. Rituals and sacrifices were not of much significance to their religious practices. ঋগ্বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের তুলনামূলক বিশ্লেষণ। ঋগ্বৈদিক যুগ সময়কাল 1500 থেকে 1000 বিসিই। এলাকা ঋগ্বেদ গ্রন্থের মূল ভৌগোলিক এলাকা পূর্ব আফগানিস্তান, পাঞ্জাব এবং পশ্চিম উত্তর প্রদেশের সাথে মিলে যায়। রাজনৈতিক ক্ষেত্র প্রধান রাজন গোপতি নামে পরিচিত ছিলেন এবং বংশের পুরুষদের মধ্যে নির্বাচিত হন। তাই তার অফিস বংশগত ছিল না। যুদ্ধগুলি প্রাথমিকভাবে গবাদি পশু অর্থাৎ গরুর সুরক্ষার জন্য সংঘটিত হয়েছিল। এটা ছিল জনস যুগ। রাজনকে সভা, সমিতি বা বিদত নামে পরিচিত উপজাতীয় সমাবেশগুলি দ্বারা তার প্রশাসনিক কাজে সাহায্য করা হয়েছিল এবং এইভাবে এই সমাবেশগুলি একভাবে প্রধানদের ক্ষমতাকে সীমিত করেছিল। কোন কর ব্যবস্থা ছিল না, কারণ শুধুমাত্র স্বেচ্ছায় অফার নেওয়া হয়েছিল এবং প্রতি কোন রাজস্ব সংগ্রহ করা হয়নি। সামাজিক ক্ষেত্র সমাজ ছিল সরল এবং বহুলাংশে সমতাবাদী, যেখানে সামাজিক গতিশীলতা ছিল এবং কঠোর সামাজিক শ্রেণীবিন্যাসের অনুপস্থিতি ছিল। সমাজ বর্ণের ভিত্তিতে বিভক্ত ছিল না এবং পেশা জন্মের ভিত্তিতে ছিল না। মহিলারা সমান অধিকার ভোগ করত এবং উপজাতীয় সমাবেশে যেমন সভা এবং সমিতিতে প্রবেশ করত। নারীরা শিক্ষা লাভ করেছে। বাল্যবিবাহ, সতীদাহ প্রথা ছিল না। বিধবা পুনর্বিবাহের প্রচলন। অর্থনৈতিক ক্ষেত্র প্রধানত যাজকীয় অর্থনীতি কৃষি দ্বারা পরিপূরক। বার্লি, ইয়াভা একমাত্র শস্য ছিল। গবাদি পশু ছিল সম্পদের প্রধান পরিমাপ এবং জমির মালিকানার ভিত্তিতে ব্যক্তিগত সম্পত্তির কোনো ধারণা ছিল না। ঋগ্বৈদিক লোকেরা আয়া নামক আয়াস সম্পর্কে জানত, যেটি হয় তামা বা ব্রোঞ্জ, কিন্তু লোহা সম্পর্কে তাদের কোন জ্ঞান ছিল না। ধর্মীয় ক্ষেত্র ঋগ্বৈদিক যুগে মন্দির বা মূর্তি পূজা ছিল না। ঋগ্বৈদিক লোকেরা প্রাকৃতিক শক্তিকে পূজা করত এবং প্রধানত ইন্দ্র, অগ্নি, বরুণ, সোম প্রভৃতি দেবতাদের পূজা করত। আচার অনুষ্ঠান এবং বলিদান তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য খুব বেশি তাৎপর্যপূর্ণ ছিল না। Later Vedic Age. Time period. 1000 to 500 BCE. Area. The geographical area of later Vedic texts corresponds to the Kuru Panchala region, which comprised the Indo-Gangetic divide and the upper Ganga valley. Political sphere. A hereditary kingship emerged and the chiefs grew at the expense of the tribal peasantry. There was also emergence of idea of the divine nature of kingship. The wars were no longer fought for cows but for territories. The term, Rashtra, first appeared in this period. In the later stages, it was slowly turning into the age of the Janapads. The tribal assemblies lost their privileged status and gradually became subordinated to king. Instead of them, now emerged an elaborate administrative machinery headed by key officials who assisted the king in administrative work. In the later Vedic age, taxation system developed and collection of taxes and tributes was made mandatory and were done by Sangrahitri. Social sphere. Emergence of rigid class distinctions and rise and growth of social differentiation in the form of Varna system. The later Vedic society was divided into 4 Varnas, Brahmans, Kshatriyas, Vaishyas and Shudras, and there was absence of social mobility.
The caste system now became hereditary and thus the occupation was based on birth. B. There was significant decline in the status of women as they assumed subordinate position and to men and lost access to both Sabha and Samiti. C. Education was restricted to women and only few women received education. D. There were rare instances of sati and child marriage. E. Widows were not allowed to remarry. Economic sphere. Agriculture became chief occupation supplemented by pastoralism along with other different occupations. Other grains like rice, wheat, millets, sugarcane etc. were grown along with barley. B. Cattle lost its importance and land emerged as important measure of wealth. C. The later Vedic period was the beginning of use of iron called Krishna Ayas which helped a lot in the expansion of the Aryan culture. The later Vedic period is also known as Iron Phase culture. Religious sphere. Idolatry and temple worship appears in the later stages of later Vedic period. B. The two important Rig Vedic gods, Indra and Agni lost their importance and instead some minor gods such as Rudra and some new gods such as Prajapati and Vishnu became supreme during the later Vedic period. C. The later Vedic culture was focused on the centrality of the cult of sacrifice and was mainly based on both priestly domination and ritual dogmas. পরবর্তী বৈদিক যুগ সময়কাল 1000 থেকে 500 খ্রিস্টপূর্ব এলাকা পরবর্তী বৈদিক গ্রন্থের মূল ভৌগোলিক এলাকা কুরু পাঞ্চাল অঞ্চলের সাথে মিলে যায় যেটি ইন্দো-গাঙ্গেয় বিভাজন এবং গঙ্গা উপত্যকা নিয়ে গঠিত রাজনৈতিক ক্ষেত্র বংশগত রাজত্বের উদ্ভব হয় এবং প্রধানরা আদিবাসী কৃষকদের ব্যয় বৃদ্ধি পায় রাজত্বের স্বর্গীয় প্রকৃতির ধারণারও উদ্ভব হয়েছিল যুদ্ধগুলি আর গরুর জন্য নয় অঞ্চলগুলির জন্য লড়াই করা হয়েছিল এই সময়ে রাষ্ট্র শব্দটি প্রথম আবির্ভূত হয় পরবর্তী পর্যায়ে এটি ধীরে ধীরে জনপদের যুগে পরিণত হতে থাকে উপজাতীয় সমাবেশগুলি তাদের বিশেষ মর্যাদা হারায় এবং ধীরে ধীরে রাজার অধীনস্থ হয় তাদের পরিবর্তে এখন একটি বিস্তৃত প্রশাসনিক যন্ত্রের আবির্ভাব ঘটেছে যার নেতৃত্বে প্রধান কর্মকর্তারা প্রশাসনিক কাজে রাজাকে সহায়তা করেছিলেন পরবর্তী বৈদিক যুগে কর ব্যবস্থা গড়ে উঠেছিল এবং কর ও উপাসনা আদায় বাধ্যতামূলক করা হয়েছিল এবং সাংগরিহিত্রী দ্বারা করা হয়েছিল সামাজিক ক্ষেত্র বর্ণ ব্যবস্থার আকারে কঠোর শ্রেণী বৈষম্যের উদ্ভব এবং সামাজিক পার্থক্যের উত্থান ও বৃদ্ধি পরবর্তী বৈদিক সমাজ চারটি বর্ণে বিভক্ত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এবং সেখানে সামাজিক গতিশীলতার অনুপস্থিতি ছিল বর্ণপ্রথা এখন বংশগত হয়ে উঠেছে এবং এইভাবে পেশাটি জন্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে নারীদের মর্যাদায় উল্লেখযোগ্য অবনতি ঘটেছে কারণ তারা পুরুষদের অধস্তন অবস্থান গ্রহণ করেছিল এবং সভা ও সমিতি উভয় প্রবেশাধিকার হারিয়েছিল শিক্ষা নারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং মাত্র অল্প সংখ্যক মহিলাই শিক্ষা লাভ করেছিলেন সতীদাহ ও বাল্যবিবাহের ঘটনা বিরল বিধবাদের পুনরায় বিয়ে করার অনুমতি ছিল না অর্থনৈতিক ক্ষেত্র কৃষি প্রধান পেশা হয়ে উঠেছে যা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যাজকতন্ত্রের পরিপূরক জবের সাথে অন্যান্য শস্য যেমন ধান গম বাজরা আখ ইত্যাদি জন্মে গবাদি পশু তার গুরুত্ব হারিয়েছে এবং জমি সম্পদের গুরুত্বপূর্ণ পরিমাপ হিসাবে আবির্ভূত হয়েছে পরবর্তী বৈদিক যুগ ছিল কৃষ্ণ আয়াস নামক লোহার ব্যবহারের শুরু যা আর্য সংস্কৃতির প্রসারে অনেক সাহায্য করেছিল পরবর্তী বৈদিক যুগ আয়রন ফেজ কালচার নামেও পরিচিত ধর্মীয় ক্ষেত্র মূর্তি পূজা এবং মন্দির উপাসনা পরবর্তী বৈদিক যুগের পরবর্তী পর্যায়ে দেখা দেয় দুটি গুরুত্বপূর্ণ ঋগ্বৈদিক দেবতা ইন্দ্র এবং অগ্নি তাদের গুরুত্ব হারিয়ে ফেলে এবং এর পরিবর্তে কিছু গৌণ দেবতা যেমন রুদ্র এবং কিছু নতুন দেবতা যেমন প্রজাপতি এবং বিষ্ণু পরবর্তী বৈদিক যুগে সর্বোচ্চ হয়ে ওঠে পরবর্তী বৈদিক সংস্কৃতি ত্যাগের সংস্কৃতির কেন্দ্রিকতার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল এবং যা যাজক আধিপত্য এবং আচার অনুষ্ঠান উভয়ের উপর ভিত্তি করেছিল Key concepts and source. Gotra comes from Atharva Veda. B. Purusha hymn, fourfold division of society, comes from Rig Veda, 10th mandala. C. First three ashramas, Brahmacharya, Garhasthya, Vanaprastha, comes from Chandogya Upanishad. D. Four ashrams, Brahmacharya, Garhasthya, Vanaprastha, Sannyas, comes from Jabala Upanishad.
A. Samsara, transmigration of soul, comes from Brihadaranyaka Upanishad. F. Sabha and Samiti as the twin daughters of Prajapati comes from Atharva Veda. G. Satyamev Jayate, comes from Mandukya Upanishad. H. Doctrine of Trimurti, comes from Matrayani Upanishad. I. Mention of the Great Flood, comes from Satpatha Brahmana. J. Kshatriya's precedence over Brahmanas comes from Atre Brahmana. K. Mention of the eastern and western seas comes from Satpatha Brahmana. L. Origin of the universe comes from Rig Veda, 10th Mandala. মূল ধারণা ও সূত্র। এ, গোত্র এসেছে অথর্ববেদ থেকে। বি. পুরুষসূক্ত স্তোত্র, সমাজের 4 গুণ বিভাজন, ঋগ্বেদ 10ম মণ্ডল থেকে এসেছে। সি. প্রথম 3টি আশ্রম, ব্রহ্মচর্য, গরস্থ, বানপ্রস্থ, ছান্দোগ্য উপনিষদ থেকে এসেছে। ডি. 4টি আশ্রম, ব্রহ্মচর্য, গরস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, জাবালা উপনিষদ থেকে এসেছে। ই. সংসার আত্মার স্থানান্তর এসেছে বৃহদারণ্যক উপনিষদ থেকে। এফ. প্রজাপতির যমজ কন্যা হিসাবে সভা এবং সমিতি অথর্ববেদ থেকে এসেছে। জি. সত্যমেব জয়তে এসেছে মান্ডুক্য উপনিষদ থেকে। এইচ. ত্রিমূর্তি মতবাদ এসেছে মৈত্রায়ণী উপনিষদ থেকে। আই. মহাপ্রলয়ের উল্লেখ শতপথ ব্রাহ্মণ থেকে এসেছে। যে. ব্রাহ্মণদের উপর ক্ষত্রিয়দের অগ্রাধিকার আত্রেয় ব্রাহ্মণ থেকে এসেছে। কে. পূর্ব ও পশ্চিম সমুদ্রের উল্লেখ শতপথ ব্রাহ্মণ থেকে এসেছে। এল. মহাবিশ্বের উৎপত্তি ঋগ্বেদ 10ম মণ্ডল থেকে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।